আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর আজকের বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমাদের দেখতে দেখতে লাইভ এমসিকিউর আজকে ৫ নাম্বার ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের বাংলার যে সাবজেক্টিভ যে ক্লাস, সেই ক্লাসের আজকে আমাদের ৫ নাম্বার, এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা হয়তো অনেকেই আলোচনা করেছেন যে আমাদের ক্লাসগুলো ডিপলি হচ্ছে না বা গভীর বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে না। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি যে আপনাদের এই যে আগ্রহটা, সে আগ্রহটার একটা প্রতিফলন করার জন্য আমরা আজকের ক্লাসটা আমাদের হচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যতটুকু ডিপ পারা যায় বা যতটুকু পড়লে আমাদের তৃপ্তি আসবে ততটুকুর পরে আমি আপনাদের আজকে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আপনারা হচ্ছে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। এরপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের জানা যদি আগ্রহ থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকে যে টপিক্সটা, এটা বিশাল একটা টপিক্স, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে বাংলা সাহিত্যের সর্বপুরুষ, সাহিত্যের সর্বক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি। যেহেতু সাহিত্যের সর্বক্ষেত্রে তার অবদান ছিল, আজকের ক্লাসটা আমাদের অনেক বড় একটা ক্লাস হবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত যা যা জেনেছি সে জানা বিষয়, এবং যে সকল বিষয়গুলো আমরা এতদিন পর্যন্ত জানি না রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের অনেক অজানা বিষয় আমরা আজকে জানবো। আমাদের শুরু করছে আমাদের আজকের মূল ক্লাসটা। আমাদের আজকের ক্লাসটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 এবং 1941 সালে জন্ম এবং মৃত্যুবরণ করেন, এটা আমরা সবাই জানি। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন তিনি বিশ্বকবি এবং এক সার্বভৌম কবিসত্তা। তিনি কবিতার বাইরেও একজন কবি নামে পরিচিত, কারণ তার রচনার সীমা হচ্ছে বিশ্বব্যাপী। অর্থাৎ তিনি ভারতীয় ভূখণ্ডের, ভারতীয় যে আমাদের যে ভৌগোলিক এলাকা, সেই ভৌগোলিক এলাকার বাইরে গিয়ে তিনি বিশ্ব পরিভ্রমণে তিনি বাংলা সাহিত্যকে সর্বোচ্চ সীমায় অবলোকন করেছেন এবং বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই কারণে, এবং তিনি যার মাধ্যমে বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। এ কারণে কাব্য হলো তার আধার। তিনি যেমন ছন্দবদ্ধ কাব্যের স্রষ্টা করেছেন, তেমনিভাবে তিনি আখ্যায়িমূলক কাব্য রচনা করেছেন, কাহিনী কাব্য রচনা করেছেন, একই সাথে তিনি মঞ্চ কাব্য রচনা করেছেন এবং ক্যানভাসধর্মী যে কাব্য এবং সেলুলয়েড কাব্য। আশা করি এই দুইটা জিনিস আপনারা জানেন না, যে ক্যানভাসধর্মী কাব্য কি এবং সেলুলয়েড কাব্য কি। আমরা একটু এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা একটু আলোচনা করি ক্যানভাস কাব্য কি। আপনারা যে বলেন যে ডিপ থেকে পড়ানোর জন্য, ডিপ থেকে এই বিষয়গুলো হচ্ছে ডিপ, এবং এই পড়াগুলোর যে উৎসমূল, সেই উৎসমূলটাও আমি আপনাদেরকে বলে দিব। ওইখান থেকেও আপনারা চাইলে এগুলো একটু রিডিং করতে পারেন। আমাদের ক্যানভাসমূলক কাব্য কাকে বলে? আমরা জানি ক্যানভাস শব্দের অর্থ হলো শিল্প বা চিত্রশিল্প। যে সকল কাব্যর মধ্যে গভীর গভীর জীবনবোধ, প্রসাদ থাকে, অর্থাৎ যে সকল কাব্যর মধ্যে গভীর জীবনবোধের প্রসাদ থাকে এবং এই জীবনবোধের সাথে বাস্তবতার এই জীবনবোধের সাথে বাস্তবতার ভাবনা বাস্তবতার ভাবনার একটা গভীর সম্পর্ক থাকে, তাকে বলা হয় ক্যানভাসমূলক কাব্য। তাহলে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে ক্যানভাসমূলক কাব্যের কবিকে, উত্তর হবে রবীন্দ্রনাথ। এরপর আমরা একটু দেখি সেলুলয়েড ধর্মী কাব্য কি। সেলুলয়েড কাব্য, এই সেলুলয়েড শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে চলচ্চিত্রের মধ্যে ব্যবহার করা হয়। অর্থাৎ যে কাব্যের মধ্যে চলচ্চিত্র বা সিনেমার সাথে কাব্য বা সাহিত্যের গভীর সম্পর্ক থাকে, সেই কাব্যকে
সেলুলয়েড ধর্মী কাব্য বলা হয়। বলা হয়ে থাকে। তাহলে আপনারা আজকে দুইটা ইনফরমেশন রবীন্দ্রনাথ সম্পর্কে আশা করি নতুন করে জানলেন। একটা হলো ক্যানভাসমূলক কাব্য, একটা হলো সেলুলয়েড ধর্মী কাব্য। অর্থাৎ আপনারা যখন বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে যখন আপনারা ভাইবা দিবেন, দেখবেন যিনি যিনি ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান থাকেন বা সদস্য থাকেন, তারা আপনাদেরকে এরকম সাহিত্যের ডিপ থেকে কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নগুলোর সাথে হয়তো আপনারা পুরো জীবনের মধ্যে পড়ে আসেন নাই বা জানেন না। তাহলে এই ডিপ বিষয়গুলো হচ্ছে আমাদের যে বেসিক যে বইগুলো রয়েছে, সেই বেসিক বইয়ের মধ্যে মূলত তারা হচ্ছে বেসিক বইগুলো পড়ে, এই বেসিক বইগুলো থেকে তারা এই প্রশ্নগুলো করে। তাহলে মনে রাখবেন, রবীন্দ্রনাথের কাব্যর মধ্যে আমরা দেখি ক্যানভাসমূলক কাব্য। তাহলে তিনি ছিলেন এক ধরনের চিত্রকার, তিনি অনেকগুলো চিত্র বা ছবি লিখেছেন। আবার তিনি হচ্ছেন চলচ্চিত্র বা তিনি হচ্ছে নায়ক নায়িকা বা এই যে নাটক ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। তাহলে এই যে দুই ধরনের বৈশিষ্ট্যের কারণে তাকে বলা হয় ক্যানভাসমূলক কবি এবং সেলুলয়েড কাব্যের কবি। সৃষ্টি জগতে তিনি সর্বমূল এবং সর্বোপরি। তো পরিচয় আমরা একটু দেখি, এই পরিচয়টা একটু অবশ্যই দেখে নেবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এশিয়াদের মধ্যে সর্বপ্রথম তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ একজন কবি। এছাড়াও তিনি সব্যসাচী লেখক, বিশ্বকবি, নাট্যকার, প্রাবন্ধিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী এবং শিক্ষাবিদ। তিনি একই সাথে গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি অভিধায় ভূষিত। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা একটু জন্ম দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদি পুরুষ, সে আদি পুরুষ থেকে তিনটা বংশের উদ্ভব হয়। তার মধ্যে একটা বংশ ছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবার। সে ঠাকুর পরিবারে 1861 সালে বাংলা 25শে বৈশাখ, এখানে বৈশাখ হবে 1268 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী, এটা আমরা সবাই জানি। এবং তার পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তিনি বিয়ে করেন দিগম্বরী দেবীকে। রবীন্দ্রনাথের পিতামাতার 15টা সন্তান, সে 15টা সন্তানের মধ্যে তিনি ছিলেন 14তম সন্তান এবং 8 নং হচ্ছে পুত্র। 1883 সালে তিনি ঠাকুরবাড়ির অধস্থ কর্মচারী বেনি মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন এবং ঠাকুরবাড়ির রীতি অনুযায়ী ভবতারিণী দেবীর নামটা চেঞ্জ করে রাখা হয় মৃণালিনী দেবী। তিনি 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। আমরা একটু এরপরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি ইতিহাস, এবং এই আদি ইতিহাসটা আমরা একটু ভালো করে আজকে জানবো, কারণ এখান থেকে হয়তো আপনি 1 মার্ক অবশ্যই কমন পেতে পারেন। তাহলে আদি ইতিহাসের ক্ষেত্রে আপনাদের একটু মনে রাখতে হবে, এইটা একটু ভালো করে পড়তে হবে। রবীন্দ্রনাথের আদিপুরুষ জগন্নাথ কুশারী ছিল ঠাকুর বংশের আদিপুরুষ। অর্থাৎ রবীন্দ্রনাথের যে ঠাকুর বংশ, আমরা বললাম ঠাকুর বংশ 3টি ঠাকুর বংশ রয়েছে, এটা আমরা একটু পরে জানবো। 3টি ঠাকুর বংশের মধ্যে জোড়াসাঁকো ঠাকুর বংশ হচ্ছে একটা ঠাকুর বংশ। সেই 3টা ঠাকুর বংশের আদিপুরুষ ছিলেন জগন্নাথ কুশারী, তিনি ছিলেন রবীন্দ্রনাথের আদিপুরুষ। তাহলে আমরা একটু রবীন্দ্রনাথের শুরুর দিকে আমরা একটু ইতিহাসটা একটু জেনে নিই। রবীন্দ্রনাথের আদিপুরুষ জগন্নাথ কুশারীর পূর্বপুরুষ ছিলেন ভূ নারায়ণ, তো তার নাম ছিল ভূ নারায়ণ। আপনারা একটু এটা একটু খেয়াল করবেন, ভূ নারায়ণ। অর্থাৎ খ্রিস্টীয় 7ম দশকে রাজা শশাঙ্কের পরে হর্ষবর্ধনের সময়কালে আমরা জানি বৌদ্ধ ধর্মের একটা ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করে। তো পরবর্তী সময়ে হিন্দু ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা এবং হিন্দু ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করার জন্য তৎকালীন রাজা কয়েকজন ব্রাহ্মণকে জমিদারি দান করেন। তার মধ্যে একজন ছিল ভূনারায়ণের পুত্র, ভূনারায়ণের পুত্র ছিল দীননাথ। অর্থাৎ ভূনারায়ণের পুত্র ছিল দীননাথ। কথিত আছে যে তিনি তাকে তৎকালীন সময়ের রাজা বর্ধমান জেলার কুশ নামে একটা গ্রামে তাকে জমিদারি প্রদান করেন এবং ওই কুশ জমিদার থেকে দীননাথের নাম হয় পরবর্তীতে দীননাথ কুশারী। অর্থাৎ কুশ গ্রামে জমিদারি হওয়ার কারণে কুশ গ্রামের জমিদার হওয়ার কারণে দীননাথের নাম হয় কি দীননাথ কুশারী। সেই দীননাথ কুশারীর 8ম মতান্তরের 10ম বংশধর ছিল জগন্নাথ কুশারী। তাহলে অনেকের মধ্যে দীননাথ কুশারীর 8ম বংশধর ছিল
তারানাথ কুশারী। অর্থাৎ কারো মতে জগন্নাথ কুশারী ছিল অষ্টম, আবার কারো মতে দশম, তবে বেশিরভাগ ক্ষেত্রে মতামত দিয়েছেন জগন্নাথ কুশারী ছিল দশম। এটা আমরা একটু দেখব। তাহলে দীননাথ কুশারীর অষ্টম বংশের অষ্টম পুরুষ ছিল তারানাথ কুশারী, সে ছিল অষ্টম পুরুষ। তারানাথ কুশারীর ছিল দুইটা পুত্র, একটা ছিল রামগোপাল এবং আরেকটা ছিল রামনাথ। সেই রামগোপালের পুত্র ছিল জগন্নাথ কুশারী। সে রামগোপালের পুত্র ছিল কি? জগন্নাথ কুশারী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি অর্থাৎ ঠাকুর বংশের আদি পুরুষ ছিলেন জগন্নাথ কুশারী। জগন্নাথ কুশারীর আদি পুরুষ ছিল ভূনারায়ণ, অর্থাৎ ভূনারায়ণের আগে কে ছিল এটা আমরা বিশেষ করে আমি এটা ইতিহাস থেকে পাই না, ভূনারায়ণ থেকে আমরা শুরুটা পাচ্ছি। তো ভূনারায়ণের পুত্র ছিল দীননাথ। দীননাথ কুশ গ্রামের জমিদারি হওয়ার কারণে তাকে কুশারী উপাধি দেওয়া হয়, সেখান থেকে তার নাম হয় দীননাথ কুশারী। এই দীননাথ কুশারীর ছেলে ছিল তারানাথ কুশারী। তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপাল এবং রামনাথ। রামগোপালের পুত্র ছিল জগন্নাথ কুশারী। তো কথিত আছে যে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে, আমাদের ইতিহাসে আছে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ ভাগে তৎকালীন যে গৌড় যে রাজ্যটা, সে গৌড় রাজ্যের রাজা হন পাঠান বংশীয় রাজা সুলতান নাসির শাহ। সুলতান নাসির শাহ। তাহলে এখন আমরা জানবো যে পিরালি ব্রাহ্মণটা আসলে কি। এখন আমরা জানছি যে কুশারী জিনিসটা কি, জগন্নাথ যে কুশারী, কুশারী জিনিসটা আমরা কি, আমরা হয়তো অনেকে জানি যে রবীন্দ্রনাথের আদি পুরুষ বা রবীন্দ্রনাথের পূর্ববর্তী পারিবারিক পদবী ছিল কুশারী পরিবার এবং আদি পুরুষের বসবাস ছিল খুলনার পিঠাভোগ গ্রামে। এবং আমরা এই শব্দটার সাথে পরিচিত যে রবীন্দ্রনাথের জগন্নাথ কুশারী ছিল পিরালি ব্রাহ্মণ, কিন্তু আমরা এটা জানি না যে পিরালি ব্রাহ্মণটা কি বা পিরালি ব্রাহ্মণটার উৎপত্তিটা কোথায়। তো আমরা এখানে একটু জানবো যে পিরালি জিনিসটা কি আসলে, পিরালি শব্দটা যে আসছে সেই পিরালি শব্দটা কি এটা একটু আমরা একটু জেনে নিব। তো খ্রিস্টীয় পঞ্চদশ শতকে আমাদের যে গৌড় রাজ্য, বিশেষ করে ভারতীয় যে উপমহাদেশের এই গৌড় রাজ্যের রাজা হন পাঠান বংশীয় রাজা সুলতান নাসির শাহ। এবং সুলতান নাসির শাহর সান্নিধ্য পুরুষ ছিলেন, অর্থাৎ সুলতান নাসির শাহ একদম খুব কাছের মানুষ ছিলেন আমরা জানি বাগেরহাটের খান জাহান আলী, ওনার খাস লোক ছিলেন খান জাহান আলী। তিনি ওই সময়কালে বাগেরহাট, খুলনা সহ ওই অঞ্চলের মধ্যে খুব প্রভাব এবং প্রতিপত্তি অর্জন করেন এবং তার খুব কাছের লোক অর্থাৎ ডানহাত যেটাকে বলে, তার ডানহাত ছিলেন মামুদ তাহির। এই নামটা আমরা একটু মনে রাখবেন, মামুদ তাহির। মামুদ তাহির ছিলেন কে? খান জাহান আলীর খুব কাছের লোক, ডান যেটাকে আমরা বলি তার ডানহাত যেটাকে বলা হয়। এবং এই ডানহাত হওয়ার কারণে তৎকালীন সময়ে সে যশোর জেলার চেঙ্গুটিয়ার পেরাইলা বা পিরালি গ্রামের জমিদার হয়। অর্থাৎ যশোর জেলার চেঙ্গুটিয়ার পেরাইলা বা পিরালি গ্রামের সে জমিদার হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই মামুদ তাহির ছিলেন একজন ব্রাহ্মণ চেতনার অধিকারী, অর্থাৎ সে ছিল হিন্দু ব্রাহ্মণ্যবাদের অধিকারী, মানে তার মধ্যে ব্রাহ্মণ ছিল। কিন্তু পরবর্তীতে সে ব্রাহ্মণ থেকে রূপান্তরিত হয়ে মুসলিমদের সাহায্যে এসে সে কট্টর মুসলমানে পরিণত হয় এবং কট্টর মুসলমান হওয়ার কারণে সে যশোর জেলার চেঙ্গুটিয়া পেরাইলা বা পিরালি গ্রামের জমিদার হয়। এবং তার পাশাপাশি ছিল খুলনার দক্ষিণডিহি যে গ্রাম, খুলনার দক্ষিণডিহি গ্রামের পাশে জমিদার ছিলেন জমিদার দক্ষিণানাথ রায়, অর্থাৎ খুলনার দক্ষিণডিহি গ্রামে তিনি ছিলেন দক্ষিণডিহি গ্রামের জমিদার। তাহলে মামুদ তাহির ছিলেন চেঙ্গুটিয়া পিরালি গ্রামের জমিদার, আর
দক্ষিণানাথ রায় ছিলেন খুলনার দক্ষিণডিহি গ্রামের জমিদার এবং তাদের দুইজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো পরবর্তী সময়ে কথিত আছে যে তাদের বিভিন্ন ধর্মীয় কারণে জমিদার দক্ষিণাথ রায়ের পুত্র ছিল 4টা। আমরা একটু এদিকে দেখি। জমিদার তার পুত্র ছিল 4টা। এরা হচ্ছে কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। তাহলে জমিদার দক্ষিণাথ রায়ের পুত্র ছিল 4 পুত্র, তারা ছিল কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। তো কথিত আছে যে তার প্রথম 2 পুত্র কামদেব এবং জয়দেব তারা ধর্মীয় কারণে মুসলিম যে গরুর মাংস রয়েছে সেই গরুর মাংস তারা ভক্ষণ করে এবং এই গরুর মাংস ভক্ষণ করার কারণে তারা দুইজন পরবর্তীতে মুসলিম হয়ে যায় এবং কামদেব নামকরণ করে কামালউদ্দিন শাহ এবং জয়দেবের নাম হয় জামালউদ্দিন শাহ। এই যে তারা যে গরুর মাংস ভক্ষণ করার কারণে তারা যে মুসলিম ধর্মান্তরিত হয়, এই ধর্মান্তরিত হওয়ার কারণে তৎকালীন সময়ে যে হিন্দু যে সমাজ ছিল এই সমাজ তাদেরকে আলাদা করে দেয় এবং আলাদা করে তাদেরকে পিরালি বংশোদ্ভূত বা পিরালি হিসেবে তাদেরকে আখ্যায়িত করে। অর্থাৎ পিরালি মানে হচ্ছে যে যারা অন্য ধর্মের সংস্পর্শে এসে যারা নিজেদের ধর্মটা বা নিজেদের যে জাত ধর্ম সে জাত ধর্মটা যে হারিয়ে ফেলে তাদেরকে বলা হয় পিরালি। যেহেতু তারা ব্রাহ্মণ জমিদার ছিল, ব্রাহ্মণ বংশীয় ছিল, এই কারণে তাদেরকে পিরালি ব্রাহ্মণ হিসেবে আখ্যায়িত করা হয়। তো যখন তাদেরকে সমাজচ্যুত করা হয় পিরালি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়, তখন সুখদেব তার যে কন্যা এই কন্যাকে নিয়ে সে খুব বেশি সমস্যার মধ্যে পড়ে। যেহেতু সে হিন্দু কোনো ওই সময়কালে তারা হিন্দু ধর্ম থেকে বের হয়ে যায়, এই কারণে তারা হচ্ছে তাদের যে কন্যা তার সুখদেবের যে কন্যা সে কন্যাকে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের কাউকে সে বিয়ে দিতে পারবে না, এই কারণে সে খুব টেনশনের মধ্যে পড়ে যায়। এবং সুখদেবের কন্যা ছিল সুন্দরী, সুখদেবের কন্যার নাম ছিল কি সুন্দরী। অন্যদিকে দক্ষিণডিহি গ্রামের কিছু দূর অংশে প্রায় 8 কিলোমিটার দূরের গ্রাম ছিল খুলনার পিঠাবু গ্রাম। সেই পিঠাবু গ্রামের জমিদার ছিল জগন্নাথ কুশারি। তো জগন্নাথ কুশারি একদিন সন্ধ্যার দিকে নৌকা নিয়ে সে নৌকা ভ্রমণের মধ্যে বের হয়েছিল, কিন্তু দুর্যোগের কারণে তার নৌকাটা একটা জায়গার মধ্যে গিয়ে থেমে যায়। পরবর্তীতে সে ওই নৌকা থেকে আশ্রয় নেওয়ার জন্য সে খুলনার দক্ষিণডিহি গ্রামে সুখদেবের বাড়িতে গিয়ে গমন করে এবং জগন্নাথ কুশারির সম্ভ্রান্ত পোশাক এবং তার যে কর্মচারী এদেরকে দেখে সুখদেব ভাবে যে জগন্নাথ কুশারি হচ্ছে একদম উচ্চ বংশের কোনো লোক। এ কারণে সে তাকে পটিয়ে তার মেয়ে সুন্দরীর সাথে জগন্নাথ কুশারির বিয়ে দিয়ে দেন। ওই রাতে সুন্দরীর সাথে জগন্নাথ কুশারি বিয়ে দিয়ে দেন এবং সেই থেকে জগন্নাথ কুশারি হয়ে যান পিরালি অর্থাৎ তার শ্বশুরের যে সুখদেবের যে পিরালি ব্রাহ্মণ বংশোদ্ভূত। এই কারণে জগন্নাথ কুশারিও পিরালি ব্রাহ্মণ বংশোদ্ভূত হয়ে যান। সেখান থেকে মূলত আমরা পিরালি যে ব্রাহ্মণ সে পিরালি ব্রাহ্মণ অংশটা পাই। তাহলে আমরা একটু দেখি এর পরবর্তী হিস্ট্রি আমরা একটু দেখি। তাহলে জগন্নাথ কুশারি সে ঠাকুর বংশের আদি পুরুষ ছিলেন। তাহলে কুশারিরা ছিল জগন্নাথ কুশারির আদি নিবাস ছিল কোথায়? খুলনার পিঠাবু গ্রামে। সেখান থেকে সে সুখদেবের কন্যা সুন্দরীকে বিয়ে করার কারণে পিরালি ব্রাহ্মণ হয়ে যায় এবং পিরালি ব্রাহ্মণ হওয়ার কারণে যেহেতু সেও বংশচ্যুত অর্থাৎ সেও ব্রাহ্মণ বংশ থেকে বংশচ্যুত হয়ে গেছে, এই কারণে সে কিন্তু আর পিঠাবু গ্রামের মধ্যে ফিরে যেতে পারে নাই। সে তার শ্বশুরের যে অংশ দক্ষিণডিহি গ্রামে সেখানে বসবাস শুরু করে। পিঠাবুক থেকে সে দক্ষিণডিহি গ্রামে বসবাস শুরু করে। তাহলে এখান থেকে আপনারা একটা অপশন মনে রাখবেন, সেটা হলো অনেক সময় আসে রবীন্দ্রনাথের আদি নিবাস কোথায়। এখানে যদি দক্ষিণডিহি থাকে অবশ্যই দক্ষিণডিহি হবে, আর যদি দক্ষিণডিহি না থাকে পিঠাবুক থাকে তাহলে পিঠাবুক হবে, আর যদি দুইটাই থাকে তাহলে আপনাকে পিঠাবুক গ্রামটা উত্তর করতে হবে। অর্থাৎ দক্ষিণডিহি এবং পিঠাবুক যদি দুইটাই থাকে তাহলে আদি নিবাস হিসেবে পিঠাবুক গ্রামটা উত্তর করতে হবে। তো আমরা একটু দেখি, সুন্দরীকে বিয়ে করার পরে তিনি পিরালি সমাজভুক্ত হন। তো কুশারীরা যে একটু আগে বললাম যে ভট্টনারায়ণ এর ছেলে দীননাথ কুশারীর বংশজাত। দীননাথ কুশারীর অষ্টম বা দশম পুরুষ, কারোর মধ্যে অষ্টম পুরুষ কারোর মধ্যে দশম পুরুষ ছিলেন জগন্নাথ কুশারী।
তো জগন্নাথ ছিল শুদ্ধ সূত্রীয় ব্রাহ্মণ এবং তার আর্থিক অবস্থা সমৃদ্ধ ছিল, কারণ তিনি ওই সময়কালে পিঠাবু গ্রামের জমিদার ছিল। যেহেতু জমিদার ছিল, অবশ্যই স্বাভাবিকভাবে তিনি আর্থিকভাবে সচ্ছল হন। তো জাতিগত হীনতার স্বীকার করে তিনি যে সংস্কার মুক্তির একটা আন্দোলন দেখিয়েছিলেন, তার এই ধারাটা আমরা পরবর্তীতে ঠাকুর বংশের মধ্যে আমরা দেখি, যা ইতিহাসে আমাদেরকে সাহিত্যের ক্ষেত্রে উজ্জ্বল কিছু নক্ষত্র বা উজ্জ্বল কিছু মানুষের সন্ধান দেয়। তো জগন্নাথ কুশারীর, তাহলে আমরা জগন্নাথ কুশারী পর্যন্ত দেখেছি। এরপর আমরা একটু দেখি পরবর্তী যে ঠাকুর বংশ, সে ঠাকুর বংশগুলো কিভাবে আসছে। তো জগন্নাথ কুশারী ছিল তার ছেলে, তারা ছিল প্রিয়ঙ্কর, পুরুষোত্তম, ঋষিকেশ এবং মনোহর। কারো মধ্যে পাঁচজন ছিল, তবে প্রমন্নাথ বিশের মতে, রবীন্দ্র জীবনীকার প্রমন্নাথ বিশের মধ্যে 4 জন। তার যে পুরুষোত্তম, সে পুরুষোত্তম থেকে পরবর্তীতে ঠাকুর বংশের ধারা শুরু হয়, এবং তার যে 3 ছেলে প্রিয়ঙ্কর, ঋষিকেশ এবং মনোহর, তাদের বংশের যে ধারা, এই বংশের ধারাটা লুপ্ত হয়। তাহলে এখানে আমি আপনাদেরকে 3টা জিকে বললাম, 3টা অপশন বললাম। একটা ছিল এই যে কুশারীর আদি পুরুষ, অর্থাৎ রবীন্দ্রনাথের আদি পুরুষ ছিল জগন্নাথ কুশারী। এই কুশারীদের আদি পুরুষ ছিলেন আবার দীননাথ কুশারী, অর্থাৎ দীননাথ, তার পিতার নাম ছিল ভট্টনারায়ণ। ভট্টনারায়ণের নাম কিন্তু কুশারী ছিল না। তাহলে দীননাথের থেকে মূলত আমরা কুশারী বংশটা পাচ্ছি। এই কুশারী থেকে একটি দ্বার আসছে জগন্নাথ কুশারী, আবার জগন্নাথ কুশারী থেকে আমরা পাচ্ছি পুরুষোত্তম, সে পুরুষোত্তম থেকে পঞ্চানন ঠাকুর থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বংশটা পাচ্ছি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। আচ্ছা, এরপর দেখেন, তাহলে পুরুষোত্তমের 2টা ছেলে ছিল। পুরুষোত্তমের তার মধ্যে এক ছেলের নাম ছিল রামানন্দ। সে রামানন্দের 2 ছেলে ছিল মহেশ্বর এবং সুখদেব। আবার মহেশ্বরের পুত্র ছিল পঞ্চানন, যিনি পরবর্তীতে কুশারী থেকে পঞ্চানন ঠাকুর নামে আসে। তো পঞ্চানন সে জ্ঞাতি কলহে দেশ ত্যাগ করে, অর্থাৎ সে খুলনার দক্ষিণডিহি গ্রাম থেকে কলকাতায় 18 শতাব্দীর শেষ ভাগে কলকাতার চলে আসেন, এবং কলকাতার তিনি দক্ষিণ গোবিন্দপুরের গঙ্গার তীরে তিনি সেখানে এসে বসতি স্থাপন করেন। শুধু যে পঞ্চানন কুশারী আসেন সেটা না, পঞ্চানন কুশারীর সাথেও তার চাচা সুখদেবও কিন্তু তার সাথে আসেন, এবং কলকাতায় সেখানে তারা ব্যবসা বাণিজ্য সহ ব্রিটিশদের যে জাহাজ ছিল, সে জাহাজ মালামাল পরিবহনের কাজ করত। এবং বড় বাজারের কাছে ওই সময়কালে গোবিন্দপুরের যে, অর্থাৎ কলকাতার বন্দরটা ছিল ওই সময়কালে সবচেয়ে সমৃদ্ধ একটা বন্দর, এবং ওইখানে ব্যবসা বাণিজ্যর বিশাল একটা প্রভাব বিস্তার লাভ করে। এবং ওই সময়কালে কলকাতার বড় বাজার ছিল সবচেয়ে সমৃদ্ধশালী একটা এলাকা। তো পঞ্চানন কুশারী এবং সুখদেব তারা ওই এলাকার মধ্যে তারা তাদের স্বাভাবিক যে কাজকর্মগুলো, অর্থাৎ জাহাজের মাল উঠানামা করত, এবং তাদের সাথেও ওই অঞ্চলের কিছু নিম্ন শ্রেণীর মানুষ, অর্থাৎ জেলে, মালু এবং কৈবর্ত শ্রেণীর মানুষও কাজ করত। তো তাদের থেকে তাদের পঞ্চানন কুশারী এবং সুখদেব এর সাথে নিচু শ্রেণীর যে মানুষটা ছিল, তাদের একটা পার্থক্য ছিল, এবং এই পার্থক্য থাকার কারণে নিম্ন শ্রেণীর মানুষরা তাদেরকে ঠাকুর নামে আখ্যায়িত করে, এবং ইংরেজরাও তাদেরকে টাগুর হিসেবে আখ্যায়িত করে, টাগুর নাম। সেই থেকে তারা পরবর্তীতে কলকাতার দক্ষিণ গোবিন্দপুরে তারা কিছু জায়গা কিনে এবং সেখানে বসতি স্থাপন করে, এবং এর মাধ্যমে পঞ্চানন কুশারী সে ঠাকুর থেকে কুশারী পদবী বাদ দিয়ে তিনি ঠাকুর পদবী গ্রহণ করেন, এবং পরবর্তী সময়ে এই পঞ্চানন কুশারী ঠাকুর বংশের যে ঠাকুর পদবীটা ব্যবহার করেন। তো এখানে পঞ্চানন কুশারী যে পঞ্চানন ঠাকুর, সে পঞ্চানন ঠাকুর থেকে আমরা 3টা বংশে দেখি। একটা হলো পাথুরিঘাটা, জোড়াসাঁকো এবং কয়লাঘাটার ঠাকুর গোষ্ঠীর উদ্ভব হয়, অর্থাৎ পঞ্চানন কুশারী থেকে পঞ্চানন ঠাকুর, এই পঞ্চানন ঠাকুর থেকে 3টা গোষ্ঠীর উদ্ভব হয়। একটা হলো পাথুরিঘাটার গোষ্ঠী, জোড়াসাঁকো ঠাকুর গোষ্ঠী, একটা হলো কয়লাঘাটার ঠাকুর গোষ্ঠী। তো পঞ্চানন ঠাকুরের 2 ছেলে ছিল, একটা ছিল জয়রাম এবং রামসন্তোষ। জয়রাম ঠাকুরের দ্বিতীয় ছিল নীলমণি ঠাকুর। আমাদের যে জোড়াসাঁকো যে ঠাকুর, সে ঠাকুর পরিবার মূলত নীলমণি ঠাকুরের বংশোদ্ভূত, এবং নীলমণি ঠাকুরের মাধ্যমে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যাত্রা শুরু হয়, এবং 1784 সালে এই কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গোষ্ঠীর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া আমরা দেখি। তাহলে এখানে আমরা একটু সিনপসিস করি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষ ছিলেন দীননাথ কুশারী।
আদি পুরুষ ছিলেন জগন্নাথ কুশারী। জগন্নাথ কুশারী। তাহলে জগন্নাথ কুশারী, কুশারী নামের উদ্ভব, কুশারী নাম পাই আমরা দীননাথ কুশারী থেকে। ঠাকুর নাম পাই আমরা পঞ্চানন ঠাকুর থেকে। এবং পঞ্চানন ঠাকুর থেকে আমরা তিনটা ঠাকুর বংশ পাই। একটা হলো পাথরিঘাটা ঠাকুর বংশ, জোড়াসাঁকো ঠাকুর বংশ, এবং সর্বশেষ কয়লাঘাটা ঠাকুর বংশ। তাহলে জোড়াসাঁকো ঠাকুর বংশটা আমরা পাচ্ছি কার থেকে? নীলমণি থেকে। তাহলে এটা হলো আমাদের একটা সিনপসিস। এই সিনপসিসটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনারা রিডিং পড়ার পরে এই সিনপসিসটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। তো নীলমণি দেখেন, নীলমণি হচ্ছে তিনটা ছেলে ছিল, একটা ছিল রামলোচন, একটা ছিল রামমণি এবং রামবল্লভ, এবং তাদের এক মেয়ে ছিল, তার নাম ছিল কমলমণি। নীলমণির মৃত্যু হলে তার পরিবারের দায়িত্ব পড়ে বড় ছেলে রামলোচনের উপর, কিন্তু রামলোচনের কোনো সন্তান ছিল না, এবং রামলোচন ছিল অনেকটা অভিজাত্যশালী একজন ব্যক্তি। তিনি কি করেন? তার ভাই রামমণির পুত্র ধারকানাথকে দত্তক হিসেবে গ্রহণ করেন, এবং রামলোচন সেই ধারকানাথকে নিজ ছেলের মতো তাকে লালন পালন করেন। এবং যেহেতু সে শৌখিন রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী, তার একটা প্রভাব পরবর্তীতে আমরা দেখি ধারকানাথ ঠাকুরের উপরে। তো ধারকানাথ তার যে পিতা রামলোচন, সেই রামলোচনের প্রত্যেক বিষয়াদি রক্ষা করা ছাড়াও তিনি, যেহেতু তারা জমিদার ছিল, তার পাশাপাশি তিনি অনেকগুলো ভূ সম্পত্তির মালিক হন, এবং এই ভূ সম্পত্তিগুলো পরবর্তীতে ঠাকুর পরিবারকে কলকাতার মধ্যে একটা উচ্চ বংশীয় মর্যাদা দানে বিশেষ ভূমিকা রাখেন। তো ধারকানাথ ঠাকুরের পিতার আভিজাত্যের পরিচয় দিয়েছেন, তিনি সেই সময় বহু জনহিতর কাজ করেন। তাহলে এখানের মধ্যে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো ইংল্যান্ড ও ভারতের মধ্যে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, জমিদার সভা করেন। তবে তার সবচেয়ে বড় অবদান সেটা হলো ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ডাক চলাচল ব্যবস্থা তিনি ওই সময়কালে করেন। এছাড়াও রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণ, তিনি অসংখ্য ছাপাখানা এবং প্রকাশনার স্বাধীনতা ইত্যাদি নানামুখী কর্মকাণ্ডে তিনি আর্থিক এবং নৈতিক সাহায্য দিয়ে তিনি এগিয়ে যান। তিনি রাজা রামমোহন রায়ের নানা সমাজ সংস্কারক ও জনহিতর কাজে ধারকানাথ ঠাকুর প্রধান সহায়ক হিসেবে কাজ করেন। যদিও তিনি রাজা রামমোহন রায়ের যে ধর্মমত, সে ধর্মমত গ্রহণ করেননি। তারা ছিলেন তৎকালীন কালে বৈষ্ণব ধর্মাবলী বা বৈষ্ণব সাহিত্যের প্রতি অনুরক্ত, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের, ভানুসিংহ ঠাকুরের পদাবলীর মধ্যে দেখি। যখনই সাহিত্য রচনা করা শুরু করলো, তিনি কিন্তু স্বীকার করে বৈষ্ণব সাহিত্য রচনার অর্থাৎ বৈষ্ণব সাহিত্যকে উৎসর্গ করে তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন। তাহলে এই যে রবীন্দ্রনাথের, তার যে আদি পুরুষ, রবীন্দ্রনাথের যে পারিবারিক যে বৈষ্ণব ভক্ত, সেই ভক্তের একটা প্রকাশ আমরা দেখি রবীন্দ্র সাহিত্যের মধ্যে। তো পরবর্তীতে আমরা দেখি ধারকানাথ ঠাকুরের বড় ছেলে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ছিলেন প্রাচীন সংস্কার এবং আধুনিক উদ্যমতার টানাপোড়েনে তিনি বেড়ে ওঠেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে খুলনার দক্ষিণ ডিহি গ্রামে রায় চৌধুরী রামমোহন কন্যা সারদা দেবীকে বিয়ে করেন, এবং সেই সারদা দেবীর সন্তান হিসেবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি। তো রবীন্দ্রনাথের বড় ভাই ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন মেঘদূত কাব্যের অনুবাদ করেন, এবং তিনি ভারতীয় যে পত্রিকাটা, সেই ভারতীয় পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে কাজ করেন। অর্থাৎ রবীন্দ্র জীবনে বা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ হিসেবে গড়ে তোলার পিছনে যে পত্রিকার সবচেয়ে বেশি অবদান, সেটা হচ্ছে ভারতীয় পত্রিকা। তাহলে ঠাকুর পরিবার থেকে এই পত্রিকাগুলো প্রকাশিত হইতো। এই কারণে এই পত্রিকাগুলোর সাথে রবীন্দ্রনাথের শুরু থেকে কিন্তু খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। তার দ্বিতীয় ছেলের নাম ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ছিলেন ভারতের প্রথম ICS অফিসার। পরবর্তীতে পঞ্চম ছেলে যতীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভাইদের মধ্যে যে ভাইগুলো আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার মধ্যে আসে, আমরা সেগুলো নিয়ে এসেছি। পঞ্চম ছেলে ছিল যতীন্দ্রনাথ, এবং তার স্ত্রী ছিল কাদম্বরী দেবী। এই কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্র সাহিত্যের একটা প্রভাব রয়েছে। রবীন্দ্রনাথের মনন এবং চিন্তায় কাদম্বরী দেবীর সাথে একটা সম্পর্ক রয়েছে, যেটা আমরা পরবর্তীতে আমরা দেখো। রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে বৌঠান নামে আখ্যায়িত করতেন, এবং যতীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নতুন দা নামে তার সাহিত্যের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছেন। তো
দ্বারকানাথ ঠাকুরের চতুর্থ মেয়ে ছিল স্বর্ণকুমারী, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এবং খ্যাতিমান লেখক, এটা মনে রাখবেন। তো পরবর্তীতে আমরা অষ্টম ছেলে এবং 14তম পুরুষ হিসেবে রবীন্দ্রনাথকে পাই। তো এটা ছিল আমাদের রবীন্দ্রনাথের পারিবারিক একটা ইতিহাস, যে পারিবারিক ইতিহাস থেকে আমাদের অনেক সময় পরীক্ষা প্রায় সময় প্রশ্ন আসে, এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে সে আদি ইতিহাস থেকে পারিবারিক সংক্ষেপে বর্ণনা করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আপনারা এই পারিবারিক ইতিহাসটা জাস্ট একটু রিডিং করে নেবেন, এবং এখান থেকে আমি যে নোটটা লিখে দিয়েছি এই নোটটা আপনারা একটু কালেক্ট করে নেবেন। এরপর আমরা দেখি রবীন্দ্রনাথের বংশ। আমরা জানি রবীন্দ্রনাথের বংশ হচ্ছে পিরালি ব্রাহ্মণ বংশ, এবং পিরালি ব্রাহ্মণ কারা, যে আমরা আলোচনা করেছিলাম যে মুসলিমদের যে গরু মাংস, এই গরু মাংস ভক্ষণের মাধ্যমে যে জাত হারিয়েছিল ব্রাহ্মণরা, তারাই মূলত পিরালি ব্রাহ্মণ হিসেবে পরিচিত। এই পিরালি ব্রাহ্মণ বংশোদ্ভূত সুখদেবের কন্যা সুন্দরীকে জগন্নাথ কুশারী বিয়ে করার কারণে তিনি সমাজচ্যুত হন, এবং সমাজচ্যুত হয়েও তিনিও কি হয়ে যান, পিরালি ব্রাহ্মণ বংশোদ্ভূত হয়ে যান। এই কারণে যেহেতু জগন্নাথ কুশারী পিরালি ব্রাহ্মণ বংশোদ্ভূত হয়েছিল, এই কারণে রবীন্দ্রনাথের বংশটা পিরালি ব্রাহ্মণ বংশ হিসেবে পরিচিত। তাহলে পারিবারিক পদবী কি ছিল, কুশারী পদবী। এটা আমরা বলেছি যে দীননাথ কুশারী থেকে এই কুশারী শব্দটা কোথায় কিভাবে এসেছে সেটা আমি বলেছি। তাহলে আদিবসতি খুলনা উপজেলার পিঠাবুক গ্রামে, যদি পিঠাবুক না থাকে দক্ষিণ ডিহি থাকে, দক্ষিণ ডিহি, তাহলে এটাও কিন্তু উত্তর করতে হবে। উপাধি ও ছদ্মনাম, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 9টা ছদ্মনাম পাই, তার মধ্যে আমাদের 5টা ছদ্মনাম যেগুলা পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে, এই 5টা ছদ্মনামটা আপনারা একটু মুখস্থ রাখবেন। এটা আমি 30টা দিয়ে রাখতেছি, আপনারা একটু এটা মুখস্থ করে রাখবেন। যেমন ভানু সিংহ ঠাকুর, এটা আমরা সবাই জানি। অকপট চন্দ্র ভাস্কর, এটা ছিল তার একটা ছদ্মনাম। আন্নাকালী পাকরাশি, এটাও তার একটা ছদ্মনাম। শ্রীমতী মধ্যমা, এটা তার একটা ছদ্মনাম। এবং ধিকশূন্য ভট্টাচার্য, এটাও তার অন্য একটা ছদ্মনাম। তাহলে আমরা সর্বমোট 9টা ছদ্মনাম পেয়েছি। 9টা ছদ্মনামের মধ্যে 5টা ছদ্মনাম যেগুলো পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, এই 5টা ছদ্মনামগুলো আপনারা একটু মনে রাখবেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ে, অর্থাৎ আমাদের যে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের একটা প্রভাব আমরা রবীন্দ্র সাহিত্যের মধ্যে দেখি। এই প্রভাবটা কিন্তু নজরুলের মধ্যে প্রথম দিকে ছিল, পরবর্তীতে নজরুল অসহযোগ আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অসহযোগ আন্দোলন এবং স্বদেশী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে আসতে পারেনি, অর্থাৎ নিজেকে এর থেকে বাদ দিতে পারেনি। পরবর্তী আমরা ঘর বাইরে উপন্যাসের মধ্যে দেখি স্বদেশী আন্দোলনের একটা প্রভাব। তাহলে সে মহাত্মা গান্ধীর ভক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন, এবং তাকে বিশ্বকবি উপাধি দেন বিশ্বব্রহ্ম বান্ধব উপাধ্যায়। এক নজরে আমরা একটু সংখ্যায় রবীন্দ্রনাথ দেখি। রবীন্দ্রনাথ, আমরা জানি রবীন্দ্রনাথ সাহিত্যের সর্বক্ষেত্রে তার সমান বিচরণ ছিল, সব্যসাচী লেখক ছিলেন। এই সব্যসাচী লেখক সাহিত্যের ক্ষেত্রে যে সকল অবদানগুলো রয়েছেন সে সকল অবদানগুলো আমরা একটু সংখ্যায় দেখি। যেমন তিনি কারো মতো 52টি, কারো মতো 56টি কাব্যগ্রন্থ রচনা করেন, তবে সবচেয়ে বেশি সঠিক হলো 56টা। অধিকাংশ সাহিত্যিক মত দিয়েছেন 56টা। যদি পরীক্ষায় 52, 56 দুইটাই থাকে, আপনারা 56 উত্তর করবেন। তিনি 56টি কাব্যগ্রন্থ, 38টির মতো তিনি নাটক এবং 13টির মতো উপন্যাস লিখেছেন। এছাড়াও 36টি প্রবন্ধ, 163টি ছোট গল্প, 1915টি গান এবং প্রায় 2000-এর মতো চিত্রকর্ম লিখেছেন। তাহলে আমি যখন শুরুতে আপনাদেরকে ক্যানভাসধর্মী কাব্যের কথা বলেছিলাম, যে ক্যানভাসধর্মী কাব্যের কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তিনি প্রায় 2000-এর মতো চিত্রকর্ম লিখেছেন। এই 2000 চিত্রকর্মগুলো মধ্যে তিনি জীবনের গভীর উপলব্ধি এবং ভাব প্রকাশ করে সাহিত্যের ক্ষেত্রেও তিনি প্রকাশ করেছেন। এই কারণে তাকে ক্যানভাসধর্মী কাব্যের কবি হিসেবে বলা হয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাহিত্য, তার প্রথম যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে। এই সাহিত্যগুলো একটু দেখে নেবেন। আমি একটু আপনাদের এক নজরে পড়ার সুবিধার্থে এগুলো নিয়ে এসেছি। যেমন প্রথম প্রকাশিত কবিতা, যেটা ছিল হিন্দু মেলার উপহার, এটা ছিল প্রথম প্রকাশিত কবিতা। যদি আমরা জানি যে রবীন্দ্রনাথ বনফুল নামে একটা কবিতা লিখেন, কাব্যগ্রন্থ, বনফুল প্রথম তার কবিতা লিখেন, কিন্তু এই কবিতাটি প্রকাশিত হয় 1880 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথের 15 বছর বয়সে তিনি বনফুল লিখেন। তাহলে রবীন্দ্রনাথের যে কবিতা লেখার যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা একটু বর্ণনা করব। রবীন্দ্রনাথের কবিতা, এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে, তার সময়কালটা, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখে নিতে হবে। তাহলে প্রথম প্রকাশিত কবিতা ছিল হিন্দু মেলার উপহার, যেটা 1874 সালে প্রকাশিত হয়। এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, কিন্তু এটা পত্রিকায় প্রকাশ 1878 সালে, কিন্তু পত্রিকার মধ্যে এটা প্রকাশিত হয় 1879 সালে। ভারতী পত্রিকার মধ্যে 1879 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত নাটক ছিল বাল্মীকি প্রতিভা, এটা 1821 সালে প্রকাশিত হয়। এবং প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর
হাট, যদিও তিনি করুণা লিখেছেন কিন্তু প্রকাশিত হয় বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প ছিল ভিখারিনী এবং সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, আর সর্বশেষ ছিল মুসলমানের গল্প। প্রথম প্রকাশিত প্রবন্ধ সংগ্রহ ছিল বিবিধ প্রসঙ্গ। প্রথম প্রকাশিত রচনা সংকলন ছিল চয়নিকা। প্রথম রচিত কিন্তু অসমাপ্ত উপন্যাস করুণা, এটা আমরা একটু আগে বললাম। প্রথম রচিত কিন্তু দ্বিতীয় প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। এগুলো জাস্ট আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আপনারা হয়তো এগুলো অনেকে জানেন, যারা জানেন না আপনারা মনে রাখবেন যে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও স্টুডেন্ট ভর্তি রয়েছে। সুতরাং আমরা পড়াগুলো যদি বেশি ডিপ থেকে নিয়ে আসি, অনেক সময় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো রয়েছে ভর্তি, তাদের বুঝতে অসুবিধা হবে। এই কারণে আমি চেষ্টা করি সহজভাবে বোঝানোর জন্য, যাতে হচ্ছে সবাই একটু বুঝতে পারে। এরপর আজকের লেকচারটা চেষ্টা করেছি আমি যতটুকু ডিপ করা যায়, যতটুকু গভীর থেকে করা যায় গভীর থেকে নিয়ে আসার জন্য, এবং লেকচারের মধ্যে পিডিএফের মধ্যে মোটামুটি পড়াগুলো ইনক্লুড করার জন্য। আচ্ছা, রবীন্দ্রনাথের 56টি কাব্যগ্রন্থ। এই 56টি কাব্যগ্রন্থের আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় বারবার আসে, যেগুলো আমরা ভুলে যাই, যে কাব্যগ্রন্থগুলো আমাদের লাগে, আমাদের যেহেতু বাংলা সাহিত্যের স্টুডেন্ট, আমাদের যেগুলো কাব্যগ্রন্থগুলো লাগবে সেই কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম যে কাব্যগ্রন্থ, এটা আমরা জানি কবি কাহিনী, এটা 1878 সালে প্রকাশিত হয় এবং পত্রিকায় 1819 সালে প্রকাশিত হয়, ভারতীয় পত্রিকার মধ্যে। তাহলে এই কাব্যটি ছিল অমিত্রাক্ষর ছন্দে রচিত। অর্থাৎ আমরা জানি মধ্যযুগের যে পয়ের ছন্দ, এই পয়ের ছন্দের প্রভাবটা ছিল মাইকেল মধুসূদন দত্তের কবিতায়। সেই প্রভাবের একটা ছন্দ আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের মধ্যে। অর্থাৎ 8 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর যখনই কবিতা লেখার জন্য কলম ধরলেন, তখন তার সামনে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে সর্বোচ্চ ছন্দ উপস্থাপন ছিল, বা সামনে সর্বোচ্চ উদাহরণ ছিল 14 মাত্রার পয়ের ছন্দ। এই 14 মাত্রার পয়ের ছন্দ থেকে তিনি পরবর্তীতে অক্ষরবৃত্ত ছন্দের একটা প্রভাব তার লেখার মধ্যে আমরা দেখি, যেটা মাইকেল মধুসূদন দত্তের কবিতার মধ্যে আমরা দেখি। তাহলে এই যে একটা প্রভাব, এই প্রভাবের কারণে রবীন্দ্রনাথ যে প্রথম কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটা তিনি অমিত্রাক্ষর ছন্দে প্রকাশ করেন। তাহলে এটা একটু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথের কবি কাহিনী কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত, এটা হলো অমিত্রাক্ষর ছন্দে রচিত। পরবর্তীতে আমরা প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থ দেখি। এই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের মধ্যে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রয়েছে। তাহলে আপনারা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি একটু আবৃত্তি করে নেবেন, অর্থাৎ একটু পড়ে নেবেন, কারণ এখান থেকে হয়তো লাইন পরীক্ষার মধ্যে আসতে পারে যে আজ এই প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ, জাগিয়ে উঠেছে প্রাণ। এই যে কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা, এই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আপনারা পুরোটা একটু পড়ে নেবেন। আমি এখানে নিয়ে আসি নাই, এটা আপনারা জাস্ট যেগুলো আপনারা অ্যাভেলেবল এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে আমরা দেখি করিও কোমল, যেটা রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরিন্দ্র ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী, যিনি তাকে বৌঠান হিসেবে আখ্যায়িত করেছেন, সেই কাদম্বরী দেবীর মৃত্যুতে রবীন্দ্র মনের মধ্যে একটা বিষাদ এবং দুঃখ ভারাক্রান্ত একটা ছায়া, বিরাগের একটা সৃষ্টি আমরা দেখি। সেই সৃষ্টিটা তার কবিতার বা তার সাহিত্যের মধ্যে প্রভাবিত করে, এবং এই প্রতিফলন আমরা দেখি করিও কোমল কাব্যগ্রন্থের মধ্যে। এরপর আমরা দেখি ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আমরা বলেছিলাম যে রবীন্দ্রনাথের যে পরিবার, দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি ছিলেন বৈষ্ণব সাহিত্যের প্রতি মুগ্ধ, এবং তার প্রভাব কিন্তু রবীন্দ্রনাথের মনের মধ্যেও একটা প্রভাবিত করেছে। এই যে বৈষ্ণব সাহিত্যের প্রতি যে আক্ষেপ, যে অনুরাগ, এই অনুরাগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। মরণ রে তুই মম শ্যাম সমান, রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চকণ্ঠে বর্ণনা করেছে মরণ রে তুই মম শ্যাম সমান। তাহলে এই যে ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীগুলো, গীতিকাব্যগুলো সংকলন করেন। এরপর আমরা একটা দেখি মানসী। রবীন্দ্রনাথ পূর্ণাঙ্গভাবে কবি হিসেবে পরিণত লাভ করে এই মানসী কাব্যগ্রন্থ থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বিভিন্ন পর্ব রয়েছে, পর্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্বগুলোর মধ্যে রবীন্দ্রনাথ কবি হিসেবে তাকে আমরা পাই এই মানসী কাব্যগ্রন্থের মাধ্যমে। এবং বুদ্ধদেব বধূ এই কারণে মানসী কাব্যকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব হিসেবে আখ্যায়িত করেছেন। এই লাইনটা মনে রাখতে হবে, রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু কোন কাব্যকে? উত্তর হবে মানসী কাব্যগ্রন্থ। এরপর আমরা দেখি সোনাত্তরী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1875 সালে কাছাকাছি সময়ে অক্ষয়চন্দ্র চৌধুরী নামের একজন রোমান্টিসিজমের লেখকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং তার প্রভাবে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ বাংলা কাব্যের মধ্যে রোমান্টিসিজমের একটা ধারা বাংলা কাব্যের মধ্যে নিয়ে এসেছেন, যেটা আমরা সোনাত্তরী কাব্যের মধ্যে দেখি। এই সোনাত্তরী কাব্যের অধিকাংশ কবিতাগুলো তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসে রচনা করেন, এবং এই কাব্যগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কাব্যগুলা
তিনি মাত্রাবৃত্ত ছন্দে রচনা করেন। এরপর আমরা দেখি খেয়া, যেখানে ক্লান্তি এবং বিষাদের সুর নিয়ে তার এই কাব্যগুলো রচিত। পরবর্তীতে দেখি আমরা স্মরণ। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ভবতারিণী দেবীকে বিয়ে করেন এবং ভবতারিণী দেবীর তার স্ত্রী ভবতারিণী দেবীর নাম লিখেন মৃণালিনী দেবী। তো তার স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যটা রচনা করেন সেই কাব্যটার নাম ছিল স্মরণ। এটা অনেকের মধ্যে কনফিউশন হয়ে যায়, অনেকে বলে যে এটা রবীন্দ্রনাথের ভুটান কাদম্বরী দেবীকে নিয়ে লিখছে, কিন্তু এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ত্রী মৃণালিনী দেবী, সেই মৃণালিনী দেবীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ কাব্যগ্রন্থটি লিখেন। এরপর আমরা একটু দেখি বলাকা, যেখানে বার্গাসের যে গতিবাদ তত্ত্ব, সেই গতিবাদ তত্ত্বের একটা প্রভাব আমরা দেখি এই বলাকা কাব্যের মধ্যে। পরবর্তীতে আমরা দেখি পূরবী। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনা ভ্রমণ করেন, সেখানে ভিক্টোরিয়া উপাঙ্ক নামে একজন ব্যক্তির সাথে, একজন মহিলার সাথে রবীন্দ্রনাথের পরিচয় লাভ করে এবং ভিক্টোরিয়া উকাম্প রবীন্দ্রনাথের মনের মধ্যে যে প্রেমের সঞ্চার করেছিল, সেই প্রেমের সঞ্চার নিয়ে তিনি পূরবী কাব্যগ্রন্থটি রচনা করেন এবং এই কাব্যের কবিতাগুলোকে তিনি ভিক্টোরিয়া উকাম্পকে উৎসর্গ করেন। এরপর আমরা দেখি পুনশ্চ। আপনারা যেরকম টিচারদেরকে সমালোচনা করেন, একই সমালোচনা কিন্তু রবীন্দ্রনাথের রোমান্টিসিজম নিয়েও কিন্তু করা হয়েছে। অর্থাৎ তারা রবীন্দ্রনাথের রোমান্টিসিজম নিয়ে যে সমালোচনা, সেই সমালোচনার জবাবে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে তার কাব্য লেখা শুরু করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ চাইলে যে কোনো কিছু করতে পারেন, এটা তিনি দেখিয়েছেন, যেটা তিনি পুনশ্চ কাব্যের মধ্যে দেখিয়েছেন এবং এই কাব্যের মাধ্যমে তিনি গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। এবং সর্বশেষ কাব্যগ্রন্থ হিসেবে আমরা দেখি শেষ লেখা কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ, যেটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাহলে আমাদের যে রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থগুলোর এতক্ষণ পর্যন্ত আমরা একটু সংক্ষেপে আলোচনা করেছি, সেই কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে এখন আলোচনা করব। তাহলে আমরা জানি রবীন্দ্রনাথ মূলত কবি এবং প্রধানত কবি, অর্থাৎ তিনি হচ্ছেন কবি হিসেবে পরিচিত, অর্থাৎ আমাদের কাছে তিনি হচ্ছেন বিশ্বকবি হিসেবে পরিচিত। কাব্য ছিল তার আজীবনের সাধনার ফল বা ফসল। ৮০ বছর কবি রবীন্দ্র জীবনে ৭০ বছরের বেশি সময় তিনি কাব্য রচনা করেছেন। এই কারণে কবিতা ছিল তার কাছে কাব্যলক্ষ্মী, মানস সুন্দরী এবং জীবন দেবতা। তো রবীন্দ্রনাথ এই মানস সুন্দরী বা জীবন দেবতার ইচ্ছাতে হেসেছেন, ইচ্ছাতে খেলেছেন এবং ইচ্ছাতে কাব্য রচনা করেছেন। তাহলে এই যে রবীন্দ্রনাথের যে ৭০ বছরের বিশাল একটা সময়কাল যে কাব্যগ্রন্থ রচনা, এই কাব্যগ্রন্থ রচনার পিছনে প্রেরণা দিয়েছেন মানস সুন্দরী, জীবন সুন্দরী এবং এই জীবন দেবতারাই। তাহলে তার যে এই শক্তি আপনা আপনি এসে ধরা দিয়েছে এবং এই শক্তির মাধ্যমে তিনি অনুগামী হিসেবে নিজেকে উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন ৮ বছর, তখন তার ভাগিনা শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে দুপুরবেলায় বলেন, আপনাকে পদ্য লিখিতে হইবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ তার জীবন স্মৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ৮ বছর বয়স থেকে তার কবিতা লেখা শুরু হয়। এই বলিয়া তিনি পয়ার ছন্দে চৌদ্রমাত্রার যোগাযোগের রীতি পদ্ধতি রবীন্দ্রনাথ ঠাকুরকে শিখিয়ে দেন এবং সেখান থেকে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য লেখার ইতিহাসটা শুরু। তাহলে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি, আপনারা হয়তো অনেকে এগুলো এমসিকিউ পদ্ধতিতে চাচ্ছেন। তো এমসিকিউ পদ্ধতি দিলে একটা অসুবিধা হচ্ছে, আপনারা একটু রিডিং পড়তে পারবেন। আপনারা যদি জিনিসগুলো একটু রিডিং পড়েন, এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউগুলো তৈরি হয়ে যাবে। যেমন আমি একটা হিস্ট্রিটা আপনাদেরকে নিয়ে আসছি, যে কোনো কিছু আমরা যদি ইতিহাস পড়ি, এই ইতিহাসগুলো কিন্তু আমাদের মনে থাকে বেশি। এই কারণে আমি আমার লেকচারগুলোতে আমি চেষ্টা করি একটু ইতিহাস বেসড নিয়ে আসার জন্য, যাতে আপনারা পরে বুঝতে পারেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে কবিতা লেখা শুরু করেন, সেই কবিতা লেখাটা কত বছর বয়স ছিল? এটা ছিল ৮ বছর বয়সে। এটা তিনি জীবন স্মৃতির মধ্যে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি সেখানে। তো পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন তার অধস্তন কর্মচারী থেকে সে একটা নীল কলম নিয়ে কবিতা লেখা শুরু করেন এবং প্রথম যে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক সাতকড়ি দত্ত লিখে দেন, রবি করে জ্বালাতনে আছিল সবাই, বর্ষা ভরসা দিল আর ভয় নাই। এই কবিতা স্মরণের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সে কলম দিয়ে লিখেন যে মীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রিয়া করে। তাহলে এই যে রবীন্দ্রনাথের প্রথম যে উক্তি, প্রথম যে কাব্য লেখার যে সূচনা, সেটা ছিল এই 2 চরণ। তাহলে এটা একটু মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখাটা ছিল কি? মীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রিয়া করে। এটা ছিল প্রথম সূচনা। সেখান থেকে শুরু। পরবর্তীতে আমরা দেখি রবীন্দ্রনাথের পরবর্তী ইতিহাসটা কাব্যের ইতিহাস। তো রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র কাব্যের জীবনীকে তিনি 5টা পর্যায়ে, এটা হবে 5টা পর্যায়ে বিভক্ত করেন। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের যে কাব্য, এটা কাব্যের পর্যায় কয়টা রয়েছে? এই কাব্যের পর্যায় হলো 5টা। প্রথম যে পর্যায়টা সেটা ছিল প্রারম্ভিক জীবন বা প্রথম পর্যায়,
দ্বিতীয় পর্যায়ের নাম ছিল আত্মপ্রকাশের সূচনা, এবং তৃতীয় পর্যায়ের যে কবিতাগুলো, এই কবিতাগুলোকে প্রবোধ কুমার মুখোপাধ্যায় বলেছেন আধ্যাত্মিকতার উত্থান। এবং চতুর্থ পর্যায়ের কবিতাগুলো ছিল প্রেমের প্রত্যাবর্তন বা নতুন ধারা, এবং শেষ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে ছিল সৃজন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কবিতা। অর্থাৎ তার যে শেষ জীবনে যে কবিতাগুলো ছিল, এতদিনকার যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর একটা সৃজন বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমের কবিতা। তাহলে প্রবোধ কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র কাব্য জীবনীকে কয় ভাগে বিভক্ত করেছেন, কয় পর্যায়ে বিভক্ত করেছেন? 5 পর্যায়ে। তাহলে আমরা একটু এই পর্যায়গুলো একটু বিশ্লেষণ করে দেখব, এবং এই পর্যায়গুলো থেকে মূলত আমাদের যদি যে ডিপ লেভেলের যে প্রশ্নগুলো হয়ে থাকবে এখান থেকে মূলত হয়ে থাকবে। তাহলে প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থগুলোর মধ্যে আমরা দেখি প্রারম্ভিক পর্যায়। তাহলে আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীর প্রভাবে অনেক বেশি প্রভাবিত ছিল, এবং বিহারীলাল চক্রবর্তীর কবিতাগুলো পাঠ করে তিনি বিহারীলাল চক্রবর্তীকে গীতিকবিতার যে আদি পুরুষ, সেই গীতিকবি বিহারীলালকে তিনি আখ্যায়িত করেন। তাহলে বিহারীলাল চক্রবর্তীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি কাহিনী, বনফুল, ভগ্ননিদয় কাব্যগ্রন্থ রচনা করেন, এবং বিহারীলাল যে রোমান্টিসিজম বা রোমান্টিকতা, সে রোমান্টিকতার ভাব দ্বারা আমরা লক্ষ্য করি এ সকল কবিতাগুলোর মধ্যে। দ্বিতীয় পর্যায়ে যে কবিতা, সেই কবিতাগুলো ছিল আত্মপ্রকাশের সূচনা। অর্থাৎ 1800, আমরা এখানে একটু দেখি, 1875 সালের কাছাকাছি সময়ে বাংলা রোমান্টিক গাথা কবিতার আদিপুরুষ, বাংলা রোমান্টিক অক্ষয়চন্দ্র চৌধুরীর সান্নিধ্য লাভ করেন। তিনি অক্ষয় চৌধুরীর প্রভাবে ইংরেজি ভাষা থেকে কবিতা বাংলায় অনুবাদ করেন, এবং পরবর্তীতে ইংরেজি রোমান্টিসিজমের যে কবিতা, সে কবিতার ভাবধারায় রবীন্দ্র মননের মধ্যে একটা চিহ্ন আমরা লক্ষ্য করি, এবং সেই চিহ্নের মাধ্যমে ওই সময়কালে রোমান্টিসিজমের একটা প্রবর্তন আমরা দেখি। তো রবীন্দ্রনাথ মূলত তার দ্বিতীয় পর্যায়ের যে কবিতা, দ্বিতীয় পর্যায়ের কবিতাগুলো থেকে রবীন্দ্রনাথ তার নিজের যে স্বকীয় কণ্ঠস্বর, সে কণ্ঠস্বর তিনি খুঁজে পান। তাহলে বিহারীলাল, ভোরের পাখি বিহারীলাল থেকে রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থের মধ্যে একটা প্রেম ভাবনার সাধনের একটা সৃষ্টি লক্ষ্য করা যায়, এবং রবীন্দ্রনাথ সেই প্রেম ভাবনার পরিপূর্ণ বা পরিস্ফুট একটা স্বকীয় চিন্তা চেতনা, তিনি স্বকীয় চিন্তা চেতনার একটা প্রভাব, স্বকীয় চিন্তা চেতনার একটা প্রয়োগ তিনি করেন তার দ্বিতীয় পর্যায়ে কাব্যগ্রন্থগুলোর মধ্যে। এই পর্যায়ে কবিতাগুলোর মধ্যে ছিল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি গান, কোরীয় কোমল। কাব্যগ্রন্থের বিষয়বস্তু ছিল মানব হৃদয়ের বিষণ্ণতা, আনন্দ, মর্ত্যভীতি এবং মানবপ্রেম। 1890 থেকে 1900 সময়কালে প্রকাশিত তার মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা এই কাব্যগুলোর মধ্যে তার প্রেম সৌন্দর্য এবং রোমান্টিসিজমের একটা প্রভাব আমরা লক্ষ্য করি। আমরা এই কবিতাগুলো নিয়ে, কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। আমরা একটু পর্যায়গুলো দেখি। তো 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 1901 সালে ব্রহ্মচার্য শ্রম প্রতিষ্ঠার পরে রবীন্দ্রনাথ কবিতার আধ্যাত্মিকতার একটা প্রকাশ আমরা দেখতে পাই। অর্থাৎ এতদিনকার রোমান্টিসিজমের যে কবি, এই কবির মধ্যে একটা আধ্যাত্মিক ভাব চেতনার আমরা লক্ষ্য করি, এবং পরবর্তীতে তার নৈবদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি কাব্যগুলোর মধ্যে আমরা রবীন্দ্র আধ্যাত্মিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আধ্যাত্মিক ভাবনার পরিবর্তে আবার মানব জীবনের বাস্তব দিকের প্রতি রবীন্দ্রনাথ মনোযোগী হন, এবং তিনি যে বলাকা কাব্যগ্রন্থ, এই বলাকা কাব্যগ্রন্থের মধ্যে তিনি বাস্তববাদী চিন্তা ভাবনা থেকে গতিবাদী চিন্তা ভাবনার একটা মনোভাব নিয়েছেন, এবং পরবর্তীতে তৎকালীন সময়ে যে নারী জীবনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর প্রেক্ষাপটে বাস্তব জীবনের মাধ্যমে তিনি তার এই সময়কালের কবিতাগুলো রচনা করেন। চতুর্থ পর্যায়ে আবার তিনি প্রেমে প্রত্যাবর্তন করেন এবং বাংলা সাহিত্যের নতুন একটা ধারা তিনি সৃষ্টি করেন। 1920 সালের দশকে রবীন্দ্রনাথ আবার প্রেমকে উজ্জীবিত করেন। তিনি ভিক্টোরিয়া উপমহাদেশের যে পূরবী কাব্য, সেই পূরবী কাব্যের মাধ্যমে রবীন্দ্রনাথের ভাব চেতনার মধ্যে আবারও রোমান্টিসিজমের একটা প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তীতে মহুয়া কাব্যগ্রন্থের মধ্যে রোমান্টিক ভাব চেতনার নতুন একটা শিল্পরূপ আমরা দেখতে পাই।
এরপর পরে প্রকাশিত হয় তার 4টি গদ্যকাব্য। মনে রাখবেন রবীন্দ্রনাথের গদ্যকাব্য ছিল 4টি। একটা ছিল পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট এবং শ্যামলী। এই কাব্যগুলোর মধ্যে রবীন্দ্রনাথ নতুন ইজমের অর্থাৎ রবীন্দ্র সমালোচকদের বিরুদ্ধে গিয়ে নতুন একটা ভাবধারা তিনি সৃষ্টি করেন। এবং সর্বশেষ পর্যায়ে আমরা দেখি জীবনের অন্তিম পর্যায়ে এসে রবীন্দ্রনাথের আঙ্গিক এবং বিষয়বস্তুর উপর নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান। তাহলে রোগসজ্জার মধ্যে থেকেও তিনি নতুন জীবনবোধের একটা কাব্যগ্রন্থ সৃষ্টি করেন। তিনি রোগসজ্জা, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা এই সকল কাব্যগ্রন্থগুলো রচনা করেন এবং এই সকল কাব্যগ্রন্থগুলোর মাধ্যমে তার যে মৃত্যু চেতনা, জীবন প্রেম এবং অনন্ততার প্রতি তার নতুন দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। এবং মৃত্যুর মাত্র 8 দিন আগে তিনি মৌখিকভাবে রচনা করেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে। এর মাধ্যমে রবীন্দ্র কাব্যগ্রন্থের একটা ইতিহাস আমরা যবনিপাত দেখি। এখন আমরা একটু আসি যে কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা একটু বলেছি, এখন সে কাব্যগ্রন্থগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আমরা একটু আলোচনা করব এবং এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের এই কাব্যগ্রন্থগুলো পড়াও হয়ে যাবে, সাথে সাথে এই কাব্যগ্রন্থগুলোর যে মূল বৈশিষ্ট্য, এই মূল বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। এখন এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো মূল বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য, শিল্পমূল্য বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে কিন্তু রবীন্দ্রনাথের অনেকগুলো কাব্যগ্রন্থ কিন্তু আমাদের পড়ানো হয়। যে কাব্যগ্রন্থগুলো পড়ানো হয় এই কাব্যগ্রন্থগুলো একটু বিশেষভাবে মনোযোগের সহকারে এই কাব্যগ্রন্থগুলো একটু দেখতে হবে। যেমন সোনাত্তরী, ক্ষণিক মানসী, চিত্রা, এই কাব্যগ্রন্থগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তাহলে আমরা এই লেকচারের মধ্যে আজকে আমাদের যে এই লেকচারগুলোর মধ্যে আমরা এই কাব্যগ্রন্থগুলো নিয়ে একটু প্রাথমিক আলোচনা বা যেগুলো আমাদের না জানলে নয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। তার প্রথম যে কাব্যগ্রন্থ দেখি আমরা সেটা হলো বনফুল। এটা ছিল রবীন্দ্রনাথের প্রথম রচিত কিন্তু দ্বিতীয় প্রকাশিত কাব্য। এই কাব্যটি ছিল একটি কাহিনী কাব্য। তাহলে আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তখন তার সামনে কিন্তু কিছু এক্সাম্পল ছিল। এক্সাম্পলের মধ্যে প্রথম আমরা দেখি 14 মাত্রার প্রয়াস ছন্দ, যেখান থেকে তিনি অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করেন। এছাড়াও তার পূর্বের যে কবিতা ছিল এই কবিদের যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ ছিল বেশিরভাগ আখ্যানমূলক কাব্য। এই আখ্যানমূলক কাব্যের ধারণা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কাব্যগ্রন্থ বনফুলে কাহিনী কাব্য হিসেবে প্রকাশ করেন। এটি 15 বছর বয়সে রচনা করেন কিন্তু প্রকাশিত করেন 19 বছর বয়সে। এটি জ্ঞানাঙ্কুর এবং প্রতিবিম্ব পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত করে। তাহলে জ্ঞানাঙ্কুর পত্রিকা হচ্ছে রবীন্দ্রনাথের একটা পত্রিকা, যে পত্রিকার মধ্যে তিনি বনফুল কাব্যগ্রন্থে প্রকাশ করেন। 1878 সালে প্রকাশ করেন কবির প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, আর 1880 সালে প্রকাশিত করেন বনফুল কাব্যগ্রন্থ। এরপর আমরা দেখি কবি কাহিনী। তাহলে কবি কাহিনী হচ্ছে তার 16 বছর বয়সে 1878 সালে প্রকাশিত হয় এবং পত্রিকায় প্রকাশিত হয় 1879 সালে, ভারতীয় পত্রিকা। এটা একটু মনে রাখতে হবে। তাহলে বছরগুলো একটু মনে রাখতে হবে। যেমন আমাদের ছেচল্লিশতম বিসিএসে কিন্তু বছর নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে যে বনফুল এটা কত বছর বয়সে, এরকম একটা প্রশ্ন এসেছিল। সুতরাং এই বছরগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে তার যে কবি কাহিনীর কাব্যগ্রন্থ কবিতাগুলো ভারতীয় সাহিত্য পত্রিকার মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আমরা পূর্বে বলেছি যে ভারতীয় পত্রিকা হচ্ছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত পত্রিকা এবং এই পত্রিকার সাথে ঠাকুরবাড়ি সরাসরি জড়িত ছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক। এই ভারতীয় পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি কাহিনী কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। আচ্ছা, এই কাব্যগ্রন্থের মধ্যে যে মনে রাখবেন, এই কাব্যগ্রন্থের মধ্যে বিহারীলাল চক্রবর্তীর একটা প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং এই কাব্যগ্রন্থের মধ্যে সর্বমোট 4টা স্বর্গে বিভক্ত ছিল। কবি কাহিনী কাব্যগ্রন্থটি 4টা স্বর্গের মধ্যে বিভক্ত ছিল। এরপর আমরা দেখি তার তৃতীয় কাব্যগ্রন্থ যেটা ভগ্ন হৃদয়। এটা হচ্ছে আমাদের খুব আলোচনা হয় না, ভগ্ন হৃদয় সম্পর্কে আমরা খুব কমই আলোচনা করি, তো এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা ছিল তার বিখ্যাত তৃতীয় কাব্যগ্রন্থ, 1881 সালে প্রকাশিত হয়, এটা দরকার নাই। এই কাব্যগ্রন্থের মধ্যে কবি কাহিনীতে ছিল 4টা স্বর্গ আর ভগ্ন হৃদয়ের মধ্যে 34টি স্বর্গ। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ালেখা করার জন্য লন্ডনে গমন করেন। তো লন্ডন গমনকালে তিনি এই ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা শেষ করেন এবং পরবর্তীতে তিনি যখন দেশে ফিরে আসেন এই কাব্যগ্রন্থগুলোর কবিতা তিনি শেষ করেন। এই কাব্যগ্রন্থগুলোর মূল সুর বা স্বর ছিল প্রেম, বেদনা এবং মানব মনের যে শুকনো অনুভূতি, সেই অনুভূতির একটা প্রকাশ এই কাব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই। এবং তার পাশাপাশি এই কাব্যগুলোর মধ্যে শুকনো রোমান্টিসিজমের কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করি।
যা বাংলা কাব্য সাহিত্যে তার প্রাথমিক যে সৃষ্টিশীল যে পর্ব, সেই সৃষ্টিশীল পর্বের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে কাজ করে। তাহলে একদিকে আমরা দেখি প্রেম বেদনা এবং মানবমনের যে শুকনো অনুভূতি, আবার অন্যদিকে রবীন্দ্র রোমান্টিসিজমের যে ধারা, সেই ধারার একটা প্রাথমিক প্রকাশ আমরা ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই। তো আমাদের যে উন্মেষ পর্ব ছিল, সেই উন্মেষ পর্বের প্রথম যে কবিতা, প্রথম যে কাব্যগ্রন্থ, সেটা ছিল সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ। তাহলে রবীন্দ্র জীবনীকার প্রবোধ কুমার মুখোপাধ্যায় বলেছেন যে রবীন্দ্রনাথের এই গ্রন্থটি 1288 সালে মুদ্রিত হলো, কার্যত এটা 1279 সালে প্রকাশিত হয়। তাহলে এই কাব্যের গ্রন্থের মধ্যে প্রথমে সর্বমোট 28টা কবিতা ছিল, তার মধ্যে 25টা কবিতা অন্তর্ভুক্ত হয় এবং 3টি কবিতা বাদ দেওয়া হয়। তাহলে রবীন্দ্র সমালোচক শিশির কুমার দাসের মতে এই যে সন্ধ্যা সঙ্গীত যে কাব্য, এই কাব্যগুলোর মূল সুর ছিল বিষাদের, রোমান্টিসিজমের বেদনা এবং শূন্যতা বোধের। এই কাব্যগ্রন্থের মাধ্যমে রবীন্দ্র সাহিত্যের বা বাংলা সাহিত্যের কাব্যধারায় নতুন ধারা সূচনা লক্ষ্য করা যায়। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, আমরা জানি এই পদাবলীগুলো হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত, এবং কিছু কিছু কাব্যগ্রন্থ তিনি বৈষ্ণব যে কবি ছিল, সেই বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু কিছু পদ রচনা করেন, এবং 1884 সালে এই কবিতাগুলো ভানুসিংহ ঠাকুরের পদাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো মানসী আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমি এটা 30 মার্ক দিয়ে রাখতেছি। আপনারা মানসী কাব্যগ্রন্থ বা মানসী সম্পর্কে একটু ভালো করে পড়ে নিতে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। আজকে আমাদের এই লেকচার থেকে আপনারা 3-4টা এমসিকিউ, মানে ইচ্ছে আরও বেশি 4-5টা এমসিকিউ হচ্ছে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। ভালো করে লেকচারগুলো একটু দেখে ভালো করে একটু পড়তে হবে। আমরা একটু দেখি মানসী। রবীন্দ্রনাথের যখন পূর্ণ যৌবন, সে সময় লেখা কবিতাগুচ্ছ একত্রিতভাবে মানসী পুস্তকারে 1297 সালের 10 পৌষ প্রকাশিত হয়। তাহলে অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত মানসীকে রবীন্দ্র কাব্য প্রতিভার উন্মেষ বলে উল্লেখ করেন। তাহলে রবীন্দ্র কাব্য প্রতিভার উন্মেষ বলা হয় কোন কবিতাগুলোকে? উত্তর হবে মানসী কবিতা। তাই মানসী কাব্যগ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ যে ছন্দ, অর্থাৎ ইদিকার পূর্বে যে ছন্দ, সেই ছন্দ হচ্ছে মানসীর যে ছন্দ, এই ছন্দের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেছেন, এবং ইউরোপীয় ছন্দের অনুকরণে তিনি বাংলা সাহিত্যের মধ্যে নব ছন্দ সৃষ্টি করেছেন। মধুসূদন যেমন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি মুক্তপয়ার ছন্দের একটা প্রভাব আমরা দেখি। মুক্তপয়ার ছন্দের মাধ্যমে তিনি এই কবিতাগুলো রচনা করেন, এবং পরবর্তীতে মুক্তপয়ার ছন্দের প্রভাবে প্রভাবিত হয়ে কাজী নজরুল ইসলামও মুক্ত ছন্দে কিন্তু কবিতা লেখা শুরু করেন। এটা আমরা কাজী নজরুল ইসলামের যে লেকচার, ওইখানের মধ্যে আমরা একটু বিশ্লেষণ করব। রবীন্দ্রনাথ মুক্তপয়ার ছন্দের মধ্যে লিখেন, অর্থাৎ এতদিনকাল পয়ারগুলো ছিল 14 মাত্রা বিশিষ্ট, কিন্তু রবীন্দ্রনাথ এই পয়ারকে নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট মাত্রার মধ্যে না লিখে তিনি এটাকে মুক্ত বা স্বাধীনভাবে রচনা করেন, এবং এই যে নতুন ছন্দের ব্যবহার, ইউরোপীয় ছন্দের প্রভাবে, এই ছন্দের মাধ্যমে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে নবছন্দের প্রয়োগ করেন। তাহলে মানসী কাব্যগ্রন্থের মধ্যে তিনি মুক্তাক্ষরের পূর্বে স্বরকে 2 মাত্রা ধরে কবিতা রচনা শুরু করেন। তাহলে বুদ্ধদেব বসু তার মানসী কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্য বিশ্বের রবীন্দ্র কাব্য সাধারণ অনুবিশ্ব বলে আখ্যায়িত করে। তাহলে এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ইনফরমেশন দিলাম। একটা ছিল মুক্তছন্দ, মুক্তছন্দের প্রথম প্রয়োগ করেন মানসী কাব্যগ্রন্থের মধ্যে, এবং তিনি এখানে মুক্তাক্ষরে 2 মাত্রা প্রয়োগ করেন। তাহলে এতদিনকার আমাদের যে ছন্দ ছিল পয়ের ছন্দ, সেই পয়ের ছন্দ ছিল 14 মাত্রা বিশিষ্ট। পরবর্তীতে তিনি এসে এখানে মুক্তছন্দ ব্যবহার করে এখানে 2 মাত্রা বিশিষ্ট দিয়ে মানসী কাব্যগ্রন্থের কবিতাগুলো রচনা করেন, এবং এই যে নতুন একটা প্রবর্তন ধারা, এই প্রবর্তন ধারার মাধ্যমে রবীন্দ্র কাব্য সাহিত্যে রবীন্দ্র কাব্য উন্মেষের নতুন একটা ধারা প্রবর্তন করা হয়। এই কারণে বুদ্ধদেব বসু এই সময়কালকে বা মানসীকে রবীন্দ্র কাব্য সাধনার অনুবিশ্ব হিসেবে আখ্যায়িত করেন। পরবর্তীতে আমরা একটু দেখি সোনারতরী, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বাংলাতে পাঠ্য বিষয়। তো সোনারতরী হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু সোনারতরীর একটু ভালো করে রিডিং পড়বেন। এখন দেখেন, রবীন্দ্রনাথের জনপ্রিয় এবং কালোত্তীর্ণ কাব্যগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ সেটা ছিল সোনারতরী, এবং এই কাব্যগ্রন্থকে বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন হিসেবে আখ্যায়িত করা হয়। ইতিপূর্বে আমি বলেছিলাম যে 1875 সালে অক্ষয়চন্দ্র চৌধুরীর প্রভাবে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ইংরেজি ভাষার কবিতাগুলোকে অনুবাদ করেন, এবং তিনি টি.এস. এলিয়টস, এজরা পাউন্ড, তারপর হচ্ছে জন কিটসের কবিতা অবলম্বনে বাংলা সাহিত্যের মধ্যে তিনিও রোমান্টিসিজমের একটা ধারা প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে মানসী কাব্যগ্রন্থে সেই ধারাতে তিনি চেষ্টা করেন, এবং এই ধারার পরিপূর্ণ বিকাশ ঘটান তিনি তার সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে। এবং এই সোনারতরী কাব্যগ্রন্থে তিনি রোমান্টিসিজমের একটা
প্রভাব একটা আমরা দেখতে পাই। এখন আমরা একটু দেখি রোমান্টিসিজম বিষয়টা কি। রোমান্টিসিজম কি, আমাদের তো বারবার রোমান্টিসিজমটা আসছে, রোমান্টিসিজমটা আমরা একটু দেখি। রোমান্টিসিজম আমরা সাহিত্যে বিভিন্ন তত্ত্ব আপনারা পড়ে আছেন, রোমান্টিসিজম, রিয়েলিজম, উত্তর আধুনিকতাবাদ, আধুনিকতাবাদ, এগুলো আপনারা কিন্তু পড়ে এসেছেন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের মধ্যে, ফোর্থ ইয়ার বা মাস্টার্সের মধ্যে। তো আমরা একটু দেখি রোমান্টিসিজম বিষয়টা কি। সেটা হলো কল্পনা শক্তির সাথে বা কল্পনা শক্তির উপরে অগাধ বিশ্বাসের কল্পনা শক্তির সাথে বা কল্পনা শক্তির উপর অগাধ বিশ্বাসের নাম হলো রোমান্টিসিজম। 1890 সালে মানসিক কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে রবীন্দ্রনাথের রোমান্টিসিজমের যাত্রা কিন্তু শুরু হয়, এবং এই রোমান্টিসিজমের প্রয়োগ বা রোমান্টিসিজম কাব্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাব্য হিসেবে আমরা দেখি সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে। তো সোনারতরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 সালে। এই কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি তিনি উৎসর্গ করেন। সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা ছিল সোনারতরী, যে কবিতাটি নামকরণের মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি হয়, এবং এই কবিতাটি ছিল বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে বহুল পঠিত এবং আলোচিত কবিতাগুলোর মধ্যে একটি। কারণ এই কবিতার অর্থ, স্বরূপ বা ব্যাখ্যা নিয়ে যত রকমের আলোচনা হয়েছে, এরকম আলোচনা বা স্বরূপ, বিশ্লেষণ, ব্যাখ্যা বাংলা সাহিত্যের অন্য কোনো কবিতা নিয়ে হয়েছে বলে সন্দেহ রয়েছে। তো সোনারতরী কবিতার অর্থ নানাজনে নানাভাবে ব্যাখ্যা করেছেন, যাকে বলা হয় বহু রৈখিকতা। একটি কবিতা পাঠের পর একজন পাঠক যখন এক এক রকম অর্থ আবিষ্কার করে, তখন তাকে বলা হয় রৈখিকতা। মনে রাখবেন, বহু রৈখিকতা বলা হয় একটি কবিতা পাঠের মাধ্যমে যখন একজন পাঠক একটা অর্থ ধরে নেয়, তাকে বলা হয় বহু রৈখিকতা। পরবর্তীতে তিনি এই কাব্যের বিভিন্ন পরবর্তী সাক্ষাতের মাধ্যমে এই কাব্যের বিভিন্ন ভাবাত্মক সম্পর্কে তিনি আলোকপাত করেন। এরপর আমরা একটু দেখি গীতাঞ্জলি কাব্য এবং নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে 157টি গানের সংকলনের মাধ্যমে গীতাঞ্জলি প্রকাশ করেন, এবং এই কাব্যের গানগুলো সাধারণত 1808 থেকে 1809 সালের মধ্যে রচিত, এবং এটি গ্রন্থাগারে 1910 সালে প্রকাশিত হয়। এই গানগুলো মূলত কবিতা কেন্দ্রিক, সহজ সরল ভাষায় সাবলীল ছন্দে রচিত। তাহলে এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মূল সুর ছিল ঈশ্বরকে না পাওয়ার বেদনা, আত্মঅহংকার বিসর্জন, ঈশ্বরের ক্ষণ দর্শনানুভূতি, হীনদিনদের মধ্যে ঈশ্বর কল্পনা, অসীম এবং সীমার মধ্যে লীলাতত্ত্ব ছিল এই কাব্যগ্রন্থগুলোর মূল বিষয়। তো গীতাঞ্জলি কাব্যে 157টি গানের মধ্যে 53টি ছিল গীতিমাল্য থেকে, 16টি ছিল নৈবেদ্য থেকে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে গীতাঞ্জলি থেকে ছিল 53টি, গীতিমাল্য থেকে ছিল 16টি, নৈবেদ্য থেকে 15টি, খেয়া ছিল থেকে 11টি, শিশু 3টি, কল্পনা 1টি, উৎসর্গ 1টি, স্মরণ থেকে 1টি, চৈতালি 1টি, অচলায়তন থেকে 1টি সহ মোট 9টি গ্রন্থের 103টি গান ও কবিতার ইংরেজি অনুবাদ সংস অফারিংস নামে নভেম্বর 1912 সালে ইন্ডিয়া সোসাইটি থেকে বিলেতে প্রকাশিত করা হয়, এবং পরবর্তীতে এই সংস অফারিংস যে গানগুলো বা যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর ভূমিকা লিখে দেন ইংরেজ সাহিত্যের কবি W.B. ওয়েটস, এবং এই অনুবাদগুলোর অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক অনুবাদ ব্রাদার জেমস ও জো উইন্টার। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এটা হয়তো আমরা অনেকে জানি, কিন্তু আমরা এই ক্ষুদ্র বিষয়গুলো জানি না যে ইংরেজি অনুবাদ, সম্পূর্ণভাবে ইংরেজি অনুবাদ বা যিনি অনুবাদক হেল্প করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি ছিলেন ব্রাদার জেমস এবং জো উইন্টার। এই নামগুলো হয়তো আমরা জানি না, এই কারণে জাস্ট এটা নিয়ে আসা। এবং 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তী আমরা দেখি বলাকা কাব্য। এই বলাকা কাব্য রবীন্দ্রনাথের কাব্যধারার মধ্যে পালা বদলে দ্যুতক হিসেবে কাজ করে। বলাকা কাব্যের মূল সুর ছিল গতি এবং নবচেতনার আহ্বান। তাহলে মনে রাখবেন, বলাকা কাব্যের মূল সুর কি? গতি এবং নবচেতনার আহ্বান। কবি এখানে অতীতে যে স্থবিরতা এবং সংস্কারের বিরুদ্ধচারণ করে ভবিষ্যতের অভিযাত্রায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাহলে এই বলাকা কাব্যের একটা বিখ্যাত কবি ছিল, একটা বিখ্যাতের কবিতা সবুজের অভিযান।
এই কবিতার মধ্যে কবি বলেছেন, আই জীবন্ত আইরে আমার কাছা। অর্থাৎ নতুনভাবে বেঁচে থাকার যে অনুপ্রেরণা, নতুনভাবে বেঁচে থাকার যে উৎসাহ, আগ্রহ এবং নবচেতনার যে আহ্বান, সে আহ্বান দেখা যায় তার বলাকা কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে একদিকে যেমন বিদ্রোহ রয়েছে, তেমনি রয়েছে নবজন্মের উল্লাস। অর্থাৎ পুরাতন জিনিসটাকে ভেঙে দিয়ে নতুন যে উৎসাহ, নতুন উৎসাহের মধ্যে নতুন করে সৃষ্টি করার মধ্যে যে একটা কল্পনা, সে কল্পনা দেখি আমরা বলাকা কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে এই বলাকা কাব্যের গ্রন্থের তার যে নবসৃষ্টি, নবধারা প্রবর্তন, এই যে একটা গতি নিয়ে একটা পরিবর্তন হয়ে যাওয়া, এই পরিবর্তনের কারণে বলাকা কাব্যকে তার গতিবাদ বা গতিবাদের কাব্য হিসেবে আখ্যায়িত করা হয়। কবি এখানে পুরাতন জিনিসটাকে জীর্ণ শীর্ণ আবরণের চিহ্ন করে নবযাত্রায় উৎসাহিত করেছেন। তাহলে রবীন্দ্রনাথের এই কাব্যের মধ্যে শব্দের মাধ্যমে এমন সব দৃশ্যকল্প তিনি নির্মাণ করেছেন যা পাঠকের হৃদয়ের মধ্যে রঙিন এবং প্রাণবন্ত ছবি এঁকেতে। যেমন তিনি ঘোষণা করেছেন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমে শ্রুতগানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে টাকা বাঁকা তলোয়ার, যেটা বলাকা কাব্যের একটা বিখ্যাত লাইন, এবং এটা কিন্তু বিসিএস পরীক্ষার মধ্যে এসেছে এই কাব্যের লাইন থেকে। তাহলে এই কাব্যগ্রন্থের মাধ্যমে রবীন্দ্রনাথ নবজীবনের প্রতি নতুন আহ্বান করে পুরাতন জিনিসের প্রতি তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং এই ঘোষণার মাধ্যমে তিনি নবত্ব ধারণার প্রবর্তন করেন। তাহলে তার যে এই সকল চিত্রকল্প, এই চিত্রকল্পের মধ্যে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তেমনি গতিময় রূপে ছন্দিত প্রকাশ রয়েছে। তাহলে এতক্ষণ ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ, সে কাব্যগ্রন্থগুলোর নাম, ভূমিকা বা সে কাব্যগ্রন্থগুলোর মূল বিষয়বস্তুগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখান থেকে আপনারা একটা জিনিস পড়তে হবে, সেটা হলো এই সোনারতরী কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে, সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাগুলো, এই কবিতাগুলো আপনাদের একটু পড়তে হবে। এছাড়াও কয়েকটা কবিতা, বিশেষ করে নির্ঝরের স্বপ্নভঙ্গ, 2 বিঘা জমি, এরকম যে কবিতাগুলো আমাদের যেগুলো অনার্সের পাঠ্য বিষয়, এই কবিতাগুলো জাস্ট আপনারা একটু রিডিং পড়ে নেবেন। কারণ সবগুলো যদি আমি লেকচারের মধ্যে নিয়ে আসি, আপনারা কিন্তু বাসা থেকে পড়বেন না। তো কিছু জিনিস হচ্ছে আপনাদের অবশ্যই পড়তে হবে, সব কিছু কিন্তু আপনারা লেকচারের মধ্যে পাবেন না। আমাদের লেকচার হচ্ছে একটা দিক নির্দেশনামূলক, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে আপনাদেরকে দিক নির্দেশনামূলক ক্লাস। অর্থাৎ আপনারা কোথা থেকে কতটুকু পড়বেন, কোন জিনিসগুলো পড়বেন, তার উপরে একটা ক্লাস। এখান থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে প্রিপারেশনগুলো নিয়ে দেওয়া সম্ভব, অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কারণ বিশাল সাহিত্য আমাদের বিশাল কর্মযজ্ঞ। তো এই কর্মযজ্ঞগুলোর মধ্যে আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে সাপোর্টিভ হিসেবে কাজ করব। তো আপনারা এই বিষয়গুলো একটু বিশেষভাবে দৃষ্টি রাখবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি রবীন্দ্রনাথের উপন্যাস। রবীন্দ্রনাথ সর্বমোট 13টি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসগুলোর নাম একটু মনে রাখতে হবে। প্রথম যে উপন্যাস, সেটা ছিল বউ ঠাকুরানীর হাট, যেটা 1883 সালে প্রকাশিত হয়, এবং শেষ উপন্যাস ছিল তার অধ্যায়। তাহলে রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো আমরা একটা ছন্দের আকারে আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে অনেক জায়গার মধ্যে আছে যে 4 অধ্যায়ের মালঞ্চ শেষ করে চতুরঙ্গে 2 বোন বউ ঠাকুরানীর হাটে যোগাযোগ করতে গেল, পথে নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলায়, রাজস্বী ঘোড়াসহ ঘরে বাইরে সবার করুণায় চোখের বালিতে পরিণত হলো। তাহলে এটা হলো একটা ছন্দ। এই ছন্দের মাধ্যমে জাস্ট উপন্যাসগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা একটু দেখি উপন্যাসগুলোর পরিচিতি এবং বিশ্লেষণ। তাহলে রবীন্দ্রনাথের উপন্যাস, প্রথম যে উপন্যাস, এই উপন্যাসগুলো বা রবীন্দ্রনাথের যে 13টা উপন্যাস, এই উপন্যাসগুলোকে আমরা বিভিন্ন এক্সাম্পলে সংজ্ঞায়িত করে বিভিন্ন অংশে বিভক্ত করেছি। যেমন কিছু উপন্যাসকে আমরা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রেখেছি, কিছু উপন্যাস হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে, কিছু উপন্যাস রয়েছে তার সামাজিক উপন্যাস, এবং কিছু উপন্যাস রয়েছে তার রাজনৈতিক উপন্যাস। তাহলে আমাদের পরীক্ষায় আসে নিচের কোনটি রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাস, অথবা মনস্তাত্ত্বিক উপন্যাস, অথবা সামাজিক উপন্যাস, অথবা রাজনৈতিক উপন্যাস। তাহলে এগুলো আপনাদের কষ্ট করে আর খুঁজে বের করতে হবে না, আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। এখান থেকে দেখে নিলে আপনারা একটু মনে থাকবে। তাহলে আমরা একটু দেখি রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে কোন কোন উপন্যাসগুলো রয়েছে। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে তার 2টা উপন্যাস রয়েছে, একটা ছিল বউ ঠাকুরানীর হাট, একটা হলো রাজস্বী। এবং এই উপন্যাসের যে চরিত্রগুলো, সে ছিল যশোরের রাজা প্রতাপাদিত্য, বাকলার জমিদার রামচন্দ্র। তার 2টা বিখ্যাত চরিত্র। এই চরিত্রগুলো চিত্রে করা হয়েছে ইতিহাসের চরিত্র থেকে। তাহলে যশোরের রাজা প্রতাপাদিত্য এবং বাকলার জমিদার রামচন্দ্রের যে বিবাদ, এই বিবাদকে কেন্দ্র করে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি লেখা
হয়েছে। এবং এই উপন্যাসের কাহিনী নিয়ে পরবর্তীতে রবীন্দ্রনাথ তার যে প্রায়শ্চিত্ত, এই প্রায়শ্চিত্ত নাটকের মধ্যে এই উপন্যাসটার নাট্যরূপ দান করেন। এটা একটু মনে রাখতে হবে। এরপর রয়েছে রাজর্ষি, রবীন্দ্রনাথের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস, যেটা রাজা গোবিন্দমাণিক্য এবং রঘুপতিকে নিয়ে মূলত এই উপন্যাসটা রচিত। ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী নিয়ে উপন্যাসটা রচিত। এই উপন্যাসের প্রথমাংশের যে কাহিনী, এই প্রথমাংশের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে তার যে বিসর্জন যে নাটক, সেই বিসর্জন নাটকটি রচনা করেন। এরপর আমরা দেখি চোখের বালি। চোখের বালি যেখানে খুব গুরুত্বপূর্ণ, আমি 30 দিয়ে রাখতেছি। চোখের বালি উপন্যাসটা আমাদের সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাসের মধ্যে কিন্তু চোখের বালি উপন্যাসটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই উপন্যাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার জন্য। আমরা একটু দেখি এই উপন্যাসের বিখ্যাত চরিত্র হলো মহেন্দ্র, বিনোদিনী, বিহারী, আশালতা। এই উপন্যাসগুলো নিয়ে আমাদের পরবর্তীতে একটু পরে আমরা একটু উপন্যাসের বিশ্লেষণগুলো নিয়ে আলোচনা করব। তো এই উপন্যাসের পরিচ্ছেদ হলো সর্বমোট 55টা, এবং এই উপন্যাসটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা, সেই বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসটা তিনি প্রকাশ করেন। এই উপন্যাসের নৈতিক বিচার অপেক্ষা মনস্তত্ত্ব বিশ্লেষণের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়। এখানে আমাদের যে বিধবা নারী, সে বিধবা নারীর প্রেম এবং বিধবা নারীর প্রেমের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মাধ্যমে উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছেন। এবং এই উপন্যাসটাকে অনেকে রবীন্দ্র আধুনিকতার শ্রেষ্ঠ ফসল হিসেবে ব্যাখ্যা করেছেন। এই উপন্যাসটাকে অনেকে রবীন্দ্র আধুনিকতার শ্রেষ্ঠ ফসল হিসেবে ব্যাখ্যা করেছেন। তাহলে এটা একটু মনে রাখতে হবে। সামাজিক উপন্যাস যোগাযোগ, যেটা কুমুদিনী এবং মধুসূদন স্বামী স্ত্রী দুজনের চরিত্র নিয়ে এই উপন্যাসটা রচিত। দুজনের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা এবং তার সামাজিক প্রেক্ষাপটের মাধ্যমে যে সমস্যা, এই সমস্যার উদ্ভবের ফলে পরবর্তীতে দুইজনের মিলন, এই কাহিনী নিয়ে মূলত যোগাযোগ উপন্যাসটা রচিত। এই উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ। তাহলে নায়ক নায়িকার তীব্র মনস্তাত্ত্বিক বিরোধ শেষে স্বামীর কাছে কুমুদিনীর আত্মসমর্পণ এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। পরবর্তীতে আমরা দেখি নৌকাডুবি, যেটা পারিবারিক দ্বন্দ্ব সংঘাত নিয়ে উপন্যাস রচিত। এরপর আমরা দেখি ঘোড়া, যেটা রবীন্দ্রনাথের ঘোড়া উপন্যাসটা ছিল রবীন্দ্রনাথের সর্ববৃহৎ দ্বন্দ্বমূলক, জটিল এবং অনেকের মতে রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এটা হচ্ছে অনেক রবীন্দ্র সমালোচকদের মতে এই ঘোড়াটা ছিল সর্বশ্রেষ্ঠ উপন্যাস। আর আধুনিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ উপন্যাস ছিল কি? চোখের বালি। তো 19 শতকের শেষ ভাগে উপন্যাসের প্রেক্ষাপট রচনা করেন। এই সময়কালে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বা হিন্দু সমাজের আন্দোলন, স্বদেশপ্রেম, নারী মুক্তি আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন এবং সামাজিক স্বীকৃতির আন্দোলন সংগঠিত হয়। এই সকল আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘোড়া উপন্যাসটি রচনা করেন। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলনের প্রভাবে অনেক বেশি প্রভাবিত ছিল, এবং আমাদের স্বদেশী আন্দোলনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রভাবে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যিকে অনেক রূপ দিয়েছিলেন, বিশেষত উপন্যাসের মধ্যে, যার প্রভাব আমরা দেখি ঘোড়া এবং ঘরে বাইরে উপন্যাসের মধ্যে। ঠিক একইভাবে আমরা দেখি ঘরে বাইরে উপন্যাসের মধ্যে নিখিলেশ, বিমলা এবং সন্দীপ, যেটি চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস, এবং এই উপন্যাসটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রেক্ষাপট ছিল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট, যেখানে বিমলা সন্দীপের প্রভাবে প্রভাবিত হয়ে স্বদেশ, একদিকে তার স্বামী নিখিলেশের প্রভাব, অন্যদিকে সন্দীপের প্রভাব, দুইজনের প্রভাবে প্রভাবিত হয়ে বিমলা শেষ পর্যন্ত সন্দীপের দিকে ধাবিত হয়, এবং পরবর্তীতে সন্দীপের মৃত্যুর মাধ্যমে বিমলার পুনরায় প্রত্যাবর্তন। এই যে একটা স্বদেশী আন্দোলনের প্রভাব, এই প্রভাব নিয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেন। এরপর আমরা একটু দেখি চতুরঙ্গ। এটি ছিল সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস, এবং এই উপন্যাসের ক্ষেত্রে প্রভাত কুমার মুখোপাধ্যায় উপন্যাসকে গল্প উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই উপন্যাসের মধ্যে আমরা রবীন্দ্রনাথের স্টর্ম, এটা একটু মনে রাখবেন, স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা,
স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহের শিল্পরূপ দেখি আমরা চতুরঙ্গ উপন্যাসের মধ্যে। আমাদের এই চেতনা প্রবাহ নিয়ে বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে একজন সাহিত্যিক ছিলেন, তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু চেতনা প্রবাহ বা স্ট্রিম অফ কনসাসনেস কনসেপ্টটা নিয়ে কিন্তু উপন্যাস রচনা করেন, যে উপন্যাসের প্রেক্ষাপট তিনি পান রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের মধ্যে। তাহলে এই বিষয়গুলো, এই যে একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, এই সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এছাড়া আমরা গীতিধর্মী উপন্যাস হিসেবে দেখি শেষের কবিতা, যেখানে বিখ্যাত চরিত্র অমিত, লাবণ্য, কেতকী এবং সুবললাল, এটি ছিল কাব্যধর্মী এবং গীতিধর্মী উপন্যাস। এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় 1928 সালে প্রকাশিত হয়। আপনারা তিনটা উপন্যাসের সাল মনে রাখতে হবে, একটা হলো চোখের বালি, আরেকটা হলো ঘরে বাইরে, আরেকটা হলো শেষের কবিতা। এই তিনটা উপন্যাসের উৎসমূল, অর্থাৎ এই উপন্যাসটা কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং কত সালে প্রকাশিত হয়, এই তিনটা বিষয় অবশ্যই মনে রাখবেন। আবার বলছি, একটা হলো চোখের বালি, একটা হলো ঘরে বাইরে, একটা হলো শেষের কবিতা। এই তিনটা উপন্যাসের প্রকাশিত পত্রিকার নাম এবং প্রকাশনার সাল আর চরিত্র, এই তিনটা বিষয় মনে রাখতে হবে। তাহলে এই উপন্যাসের মধ্যে আমরা জানি কালের যাত্রা ধ্বনি শুনিতে পাও তারই রত নিত্য উধাও, যে কবিতাটা, সে কবিতাটা এই উপন্যাসের মধ্যে পাওয়া যায় এবং ভাষাবিদ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের নাম এই উপন্যাসের মধ্যে আমরা লক্ষ্য করি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত উপন্যাসগুলো নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করেছি। এখন আমরা একটু উপন্যাসগুলো একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে উপন্যাসের বিষয়বস্তু এবং শিল্পাঙ্গিক নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরের হাট, এটা প্রকাশিত প্রথম উপন্যাস হলেও এর আগে কিন্তু তিনি করুণা নামে একটা উপন্যাস রচনা করেন। তাহলে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় ভুল আসছে, প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেন যে বউ ঠাকুরের হাট রবীন্দ্রর প্রথম উপন্যাস। প্রভাত কুমার মুখোপাধ্যায় তার যে বউ ঠাকুরের হাট, এই বউ ঠাকুরের হাট উপন্যাসকে প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত করেন। পরবর্তীতে আমরা দেখি রাজস্বী, এটি ছিল তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস রাজস্বী, যেটা 1885 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটা ইতিহাস ভিত্তিক। তাহলে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বালক নামে একটা পত্রিকা ছাপানো হয়। সেই পত্রিকার মধ্যে লেখা দেওয়ার জন্য বা সেই পত্রিকার লেখা প্রকাশিত করার জন্য রবীন্দ্রনাথ ইতিহাসের উপাদান থেকে তার রাজস্বী উপন্যাসটা রচনা করেন। অর্থাৎ এই উপন্যাসটা রচনার কাহিনী মূলত পত্রিকায় লিখে দেওয়ার জন্য, অর্থাৎ বালক পত্রিকায় লেখার জন্য। কারণ আমাদের কলেজের মধ্যে বা আমরা যখন একটা ম্যাগাজিন প্রকাশ করি, তখন আমরা বিভিন্ন সময় বিভিন্নজনকে বলি যে লেখা দেওয়ার জন্য বলি। ঠিক একইভাবে বালক পত্রিকা প্রকাশিত করার জন্য রবীন্দ্রনাথকে তখন ওই পত্রিকার সম্পাদক রবীন্দ্রনাথকে লেখা দেওয়ার জন্য আহ্বান করেন। সে আহ্বানের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এই রাজস্বী উপন্যাসটা লেখেন, যা বালক পত্রিকায় প্রকাশিত করা হয়। চোখের বালি রবীন্দ্রনাথের অন্যতম বিখ্যাত একটা উপন্যাস, যে উপন্যাসটা সাহিত্য মহলে রবীন্দ্রনাথকে নবরূপে আবির্ভূত করেন। অর্থাৎ এতকাল সময় পর্যন্ত কবি হিসেবে রবীন্দ্রনাথের খ্যাতি অলরেডি সর্ব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে তিনি যে ঔপন্যাসিক বা উপন্যাস লিখতে পারেন, সেই প্রেক্ষাপটটা অনেকের কাছে অজানা ছিল। তাহলে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটা রচনার মাধ্যমে তিনি আধুনিকতার একটা ছোঁয়া, আধুনিকতার একটা সৃষ্টি তিনি রেখেছেন এবং রবীন্দ্রনাথ যে সবকিছু করতে পারেন তার একটা প্রমাণ তিনি দেখিয়েছেন। তাহলে উপন্যাসের আখ্যার ভাগ, চরিত্র নির্মাণ কৌশল, চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়ন, গদ্য ভাষার সৌকর্য, সামাজিক প্রেক্ষাপট এবং লেখকের ব্যক্তিগত জীবনাদর্শের অসাধারণ সুনিপুণ চিত্ররূপ আমরা চোখের বালি উপন্যাসের মধ্যে দেখি। এই কারণে উপন্যাসটাকে অনেকে ধ্রুপদী উপন্যাসের মর্যাদা দিয়েছেন। তাহলে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটা ধ্রুপদী উপন্যাসের মর্যাদা লাভ করে? উত্তর হবে চোখের বালি উপন্যাস। এবার আপনারা আমাকে বলেন, আমি যদি এগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে আপনাদেরকে জাস্ট এমসিকিউ আকারে যদি পড়াই, আপনাদেরকে এটা ভালো লাগবে, নাকি এভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পড়িয়ে আপনাদের মনে থাকবে? এটা যদি শুধু আপনাদের চাকরির জন্য কাজে লাগবে সেটা না, আপনারা পরবর্তীতে যখনই ক্লাসের মধ্যে লেকচার দিতে যাবেন বা স্টুডেন্টদেরকে পড়াবেন, তখনই কিন্তু আপনাদের এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। তাহলে এমসিকিউ আকারে, এমসিকিউ পদ্ধতিতে যদি আমি এগুলো পড়াই, আমি হাজার হাজার এমসিকিউ নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আপনারা বুঝতে খুব কম হবে, আপনারা ভালো করে বুঝতে পারবেন না। যখন এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পড়াবো, তখন এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউগুলো ক্রিয়েট হয়ে যাবে। তাহলে মনে রাখবেন, রবীন্দ্রনাথের যদি কোনো উপন্যাসকে ধ্রুপদী উপন্যাস বলা হয়, উত্তর হবে চোখের বালি উপন্যাস। রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে আধুনিকতার শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে
বা আধুনিকতার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়, উত্তর হবে চোখের বালি উপন্যাস। তাহলে এখানে ত্রিভুজ প্রেমের জটিল আবর্তে পরে মহেন্দ্র, বিনোদিনী এবং আশালতা ও বিহারী বিপর্যস্ত হয়েছিল এবং এই বিপর্যস্তের মাধ্যমে পাঠকের হৃদয় যন্ত্রণায় পর্যবেসিত হয়। তাহলে রবীন্দ্রনাথ এই উপন্যাসের মাধ্যমে পাঠকের হৃদয়কেও কিন্তু বিপর্যস্ত করতে পেরেছে। এই কারণে এই উপন্যাসকে আধুনিকতার অন্যতম শ্রেষ্ঠ এবং ধ্রুপদী উপন্যাসের সাথে ধ্রুপদী উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়। ঘরে বাইরে রবীন্দ্রনাথ, আমরা জানি 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হওয়ার মাধ্যমে বাংলা সাহিত্যের সাধুরীতি থেকে চলিত রীতির ধারার পরিবর্তন সাধিত হয়। তাহলে সেই ধারার সাথে অ্যাডজাস্ট করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেন এবং এটি ছিল চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এই উপন্যাসটি 1916 সালে সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে আমি বললাম তিনটা পত্রিকা সাল মনে রাখতে হবে, একটা হলো ঘরে বাইরে, চোখের বালি, একটা হলো শেষের কবিতা। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় এই উপন্যাসটা রচিত এবং এই উপন্যাসের একদিকে রয়েছে জাতিপ্রেম, সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ এবং প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পর আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ। ঘরে বাইরে উপন্যাসের উপস্থাপনার ভঙ্গি অভিনব। এই উপন্যাসের তিনটা চরিত্র, একটা ছিল বিমলা, নিখিলেশ এবং সন্দীপ। এই তিন চরিত্র নিজেদের কথা নিজেদের মধ্যে আলোচনা করে যাচ্ছেন এবং প্রতিটি অধ্যায়ের আত্মকথা শব্দটি যুক্ত করে উপন্যাসের অধ্যায় বিন্যাস অভিনব। স্বদেশী আন্দোলনের প্রকরণ পদ্ধতি, স্বদেশের স্বাধীনতা লাভ এবং এর ফলাফল এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই উপন্যাসের মূল সুর হলো মানবতার জয়গান। অর্থাৎ বিমলার সাথে যে নিখিলেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু রবীন্দ্রনাথ মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকেও মানবতার দিক থেকে আখ্যায়িত করেছেন। এই কারণে এই উপন্যাসটা হচ্ছে যে মানবতার জয়গান স্বরূপ একটি উপন্যাস। আমাদের রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটা রয়েছে, এটা আমরা ব্যাখ্যার মধ্যে নিয়ে এসে শেষের কবিতা উপন্যাসটা হচ্ছে যে রবীন্দ্রনাথের রোমান্টিসিজমের উপর লেখা সর্বশ্রেষ্ঠ একটি উপন্যাস, যেটা অমিত, লাবণ্য, কেতকী এবং সুবললাল এই চার চরিত্রের মাধ্যমে উপন্যাস রচিত। এবং এই উপন্যাসের মধ্যে বিখ্যাত একটা কবিতা আছে, এটা আমরা জানি যে কালে যাত্রার ধ্বনি শুনিতে পাও, তারই রত নিত্য উধাও। তাহলে উপন্যাসের মাধ্যমে রবীন্দ্র রোমান্টিসিজমের উপরে আরও বেশি নিজেকে প্রভাবিত করেছেন। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো, সেই উপন্যাসগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে এই তিনটা উপন্যাস এবং বাকি উপন্যাসগুলো জাস্ট আপনারা একটু ধরে ধরে একটু পড়ে নেবেন। এরপর আমরা একটু দেখি রবীন্দ্রনাথের নাটক। রবীন্দ্রনাথের সর্বমোট 38টি নাটক রয়েছে এবং 19টি কাব্যনাট্য রয়েছে। তাহলে তার মূল নাটক হলো 38টি, তার মধ্যে কাব্যনাট্য হলো কয়টা? 19টা। তাহলে তার নাটকের যে ধরন, এই ধরন অনুযায়ী আমরা নাটকগুলোকে বিশ্লেষণ করব। যেমন তার কিছু নাটক রয়েছে যেগুলো রূপক বা সাংগীতিক নাটক, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। তাহলে রবীন্দ্রনাথের রূপক বা সাংগীতিক নাটকের মধ্যে আমরা দেখি ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, রক্তকরবী, রাজা ও রানী, প্রকৃতির প্রতিশোধ, রাজা অচলায়তন। তাহলে ডাকঘরের যে চরিত্র সেটা ছিল অমল। কালের যাত্রা যেটি তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উৎসর্গ করেন এবং তাসের দেশ উৎসর্গ করেন সুভাষচন্দ্র বসুকে। তাহলে রবীন্দ্রনাথের নাটকগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটা নাটক সেটা ছিল রক্তকরবী। এখানে মানুষের যে অসীম লোভ কিভাবে একজন মানুষকে সব সৌন্দর্য এবং স্বাভাবিকতাকে অস্বীকার করে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং মানুষকে সে যন্ত্র বা প্রয়োজনীয় উপকরণে পরিণত করে এবং এর বিরুদ্ধে গিয়ে মানুষের যে নীরব প্রতিবাদ, এই নীরব প্রতিবাদের একটা প্রতিফলন ঘটেছে এই রক্তকরবী নাটকের মধ্যে। এছাড়াও তার কিছু নৃত্যনাট্য রয়েছে, যেমন চিত্রাঙ্গদা, নটির পূজা এবং চণ্ডালিকা। তাহলে চিত্রাঙ্গটা হচ্ছে তার পৌরাণিক যে প্রণয় কাহিনী, সে পৌরাণিক প্রণয় কাহিনী নিয়ে রচিত এবং এই নাটকের মধ্যেও তিনি অমিত্রাক্ষর ছন্দের একটি ব্যবহার করেন। নটির পূজা, যেটা তিনি পূজারিণী কবিতার আখ্যান অবলম্বনে এটি রচনা করেন। এছাড়াও রয়েছে চণ্ডালিকা, যেটার চরিত্র ছিল প্রকৃতি। তার কিছু কাব্যনাট্য রয়েছে, যেমন প্রকৃতির প্রতিশোধ, মায়ের খেলা, বিদায় অভিশাপ এবং কিছু গীতিনাট্য রয়েছে, যেটা বসন্ত, যেটা তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। তো আমরা একটু রবীন্দ্র নাটকের কিছু উৎস দেখি, যেখান থেকে রবীন্দ্র নাটকগুলার উৎসমূল। তাহলে চণ্ডালিকা তার যে নাটক, এই নাটকটা তিনি লিখেছেন মূলত নেপালে বুদ্ধ সাহিত্যের শার্দুল কর্ণাবধানের সংক্ষিপ্ত বিবরণ অবলম্বনে। অর্থাৎ নেপালে বুদ্ধ সাহিত্যের শার্দুল কর্ণাবধানের সংক্ষিপ্ত অবলম্বনে তিনি চণ্ডালিকা নাটকটি রচনা করেন। এরপর আমরা দেখি বিসর্জন নাটক। বিসর্জন নাটকটি তিনি, আমরা শুরুতে বললাম যে
রবীন্দ্রনাথের যে রাজর্ষি যে উপন্যাসটা, যেটা বালক পত্রিকায় প্রকাশিত হয়, সেই রাজর্ষি উপন্যাসের প্রারম্ভিক প্রথম ভাগ নিয়ে রবীন্দ্রনাথ বিসর্জন নাটকটি রচনা করেন। এবং বিসর্জন নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যে নাট্য সাহিত্যের যে একটা প্রতিভা, সেই প্রতিভার একটা প্রমাণ দেন রাজর্ষি নাটকের মাধ্যমে। তাহলে তাসের দেশ নাটকের উৎস ছিল একটি আষাঢ়ের গল্প নামক একটি গল্প থেকে। এরপর আমরা দেখি নটির পূজা, যেটা তিনি পূজারিণী কবিতার নাট্যরূপ দেন এই নটির পূজা নাটকের মধ্যে। তারপর আমরা দেখি সুদবুধ, যেটা কর্মফল। আচ্ছা, এগুলো আমাদের যেটা 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 লাগবে আমরা সেটা একটু দাগায় রাখি। এরপর হচ্ছে প্রায়শ্চিত্ত, যেটা বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে তার প্রায়শ্চিত্ত নাটকটি রচিত। এটা আমরা আগে বললাম পরিত্রাণটা লিখেছেন আবার তিনি প্রায়শ্চিত্ত নাটক অবলম্বন করে। এরপর রয়েছে গুরু, যেটা তিনি অচলায়তন নাটকের অবলম্বনে রচনা করেন। তাহলে আমাদের আমি যেগুলা আপনাদের এখানে রাইট চিহ্ন দিয়েছি এই ছয়টা মূলত পড়লে হবে এবং এই ছয়টা নিয়ে মূলত আলোচনা করলে হবে। আচ্ছা, রবীন্দ্রনাথের উৎসর্গীকরণ, অর্থাৎ তার যে নাটকগুলো, এই নাটকগুলো যাকে উৎসর্গ করেন আমরা একটু দেখি। যেমন তাসের দেশ তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। এছাড়াও চিত্রাঙ্গদা হচ্ছে অবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। বসন্ত তিনি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে, রাজা ও রানী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং কালের যাত্রা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি উৎসর্গ করেন। তাহলে তার যে এই নাট্য সাহিত্য যাকে উৎসর্গ করেন, এই মূল থেকে কিন্তু উৎসর্গীকরণ থেকে কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয়। এখন আমরা একটু দেখবো রবীন্দ্র নাটকের পরবর্তীত নাম, অর্থাৎ তার নাটকের পূর্ববর্তী নামগুলো কি, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। যেমন বাল্মীকি প্রতিভা, এটা ছিল কালমৃগীয় নামে, অর্থাৎ কালমৃগীয় থেকে এই নাটকের নামকরণ করা হয় বাল্মীকি প্রতিভা। এছাড়াও রাজা হচ্ছে অরূপ রথন নাম থেকে, যক্ষীপুরী বা নন্দিনী, যেটা রক্তকরবীর আদি নাম ছিল যক্ষীপুরী বা নন্দিনী। এছাড়াও প্রায়শ্চিত্ত, যেটা পরিত্রাণ নামে উল্লেখিত ছিল, পরবর্তীতে এর নাম করা হয় প্রায়শ্চিত্ত। এবং পদ নাটকটা হচ্ছে মুক্তধারা নাটকের পরিবর্তিত নাম। এবং রাজা রানী ছিল তপতী, গুড়াই গলদ ছিল শেষ রক্ষা। অর্থাৎ এই নাটকগুলো পূর্ববর্তী নাম ছিল যেগুলো। রবীন্দ্রনাথের প্রহসন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নাটক লিখে ক্লান্ত হননি, তিনি সাথে সাথে প্রহসনও লিখেছেন। তার বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গুড়াই বলদ ইত্যাদি প্রহসন ছিল বিখ্যাত প্রহসন। রবীন্দ্রনাথের ছোট গল্প আমরা নিয়ে আলোচনা করি। আমরা জানি আমাদের আধুনিক সাহিত্য যখন শুরু হয়, সে আধুনিক সাহিত্যের সর্বশেষ শাখা, অর্থাৎ সর্বপ্রাচীন শাখা ছিল ছড়া বা কবিতা, আর সর্বশেষ শাখা ছিল ছোট গল্প। আমাদের রবীন্দ্রনাথের হাত ধরে মূলত এই ছোট গল্পের প্রবর্তন। এ কারণে রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি 163 ছোট গল্প রচনা করেন। তাহলে রবীন্দ্রনাথের যে ছোট গল্প, এই ছোট গল্পের রচনা এবং শিল্প সার্থকতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটু, সেটা হলো আমাদের এই পলিবিদ্যস্ত বাংলাদেশের ভূমাটি। অর্থাৎ এই ভূমাটির জমিদার থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ এই ভূমাটির চারিদিকে তিনি পথ হেঁটেছেন এবং পথ হেঁটে তিনি সেখান থেকে উপকরণ নিয়ে তার এই ছোট গল্পগুলো তিনি রচনা করেন। রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথের যে ছোট গল্প, সেই ছোট গল্পের বিষয়বস্তু উঠে আসে। তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পের বিষয়বস্তু উঠে আসে কোন কবিতার মাধ্যমে? উত্তর হবে বর্ষাযাপন কবিতার মাধ্যমে। তাহলে অনেক সাহিত্য তত্ত্ববিদরা তার বর্ষাযাপন কবিতাটাকে বাংলা ছোট গল্পের সংজ্ঞা নিরূপক হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং ইনফরমেশনগুলো হচ্ছে আপনারা আশা করি অনেকগুলো বইয়ের মধ্যে পাবেন না। এই ইনফরমেশনগুলো আমরা আমাদের যে বেসিক যে বইগুলো, আপনারা বারবার বলেছেন যে আমাদের গভীর থেকে ডিপ থেকে আলোচনা করার জন্য, ডিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, তো আমরা ডিপ বিষয়গুলো থেকে মূলত এই পিডিএফগুলো তথ্যগুলো আমরা নিয়ে এসেছি। তাহলে মনে রাখবেন বর্ষাযাপন কবিতাটি হচ্ছে ছোট গল্পের সংজ্ঞায়ক বা ছোট গল্প, যেখানে ছোট গল্পের বিষয়বস্তু উঠে এসেছে। তাহলে রবীন্দ্রনাথের যে ছোট গল্প, এই ছোট গল্পগুলোকে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন তার কিছু ছোট গল্প ছিল যেগুলো প্রেম সম্পর্কিত গল্প। তার মধ্যে রয়েছে শেষ কথা, মধ্যবর্তিনী, সমাপ্তি। এই সমাপ্তির নায়িকা ছিল মৃন্ময়ী। এছাড়াও রয়েছে নষ্টনীর, যেটার প্রধান চরিত্র ছিল চারু, এবং এক রাত্রি। এগুলো ছিল তার প্রেম সম্পর্কিত গল্প।
এছাড়াও তার সমাজ সম্পর্কিত কিছু গল্প রয়েছে যেগুলো সমাজ সচেতন করার জন্য, সমাজের নানা রূপ যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিরূপণ করে তিনি সমাজ সম্পর্কিত গল্পগুলো লিখেছেন। তার মধ্যে প্রথম যে গল্পটা সেটা ছিল ছুটি, এবং এই গল্পের বিখ্যাত চরিত্র ছিল ফটিক। এছাড়াও রয়েছে হৈমন্তী, যেটা যৌতুক প্রথা কুফল নিয়ে রচনা করা হয়েছে। এর প্রধান চরিত্র ছিল হৈমন্তী এবং অপু। তারপর রয়েছে তার পোস্টমার্টার, যে তার প্রধান চরিত্র ছিল রতন, একজন পোস্টমার্টারের স্বার্থান্বেষী বা স্বার্থপর কাহিনী নিয়ে রতন পোস্টমাস্টার ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। এছাড়াও রয়েছে দেনা পাওনা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প, এবং আমাদের যে যৌতুক প্রথার যে কুফল এবং যৌতুক প্রথা সমাজের মধ্যে যৌতুক প্রথার যে প্রভাব প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা ছোট গল্পটি লিখেছেন। এছাড়া রয়েছে খুকাবাবুর পত্রবর্তন, যেটা রায়চরণ লিখেছেন। এছাড়া রয়েছে কাবুলিওয়ালা, রহমত এবং খুকি, যেটা মুসলমান চরিত্র সংযুক্ত, এবং রয়েছে শাস্তি, যেটা সমাধির মধ্যে পারিবারিক বিবাহ, পারিবারিক বিরোধ নিয়ে রচিত, যেটা বিখ্যাত চরিত্র ছিল চন্দনা। অতিপ্রাকৃত গল্পের মধ্যে আমরা দেখি রবীন্দ্রনাথের কিছু অতিপ্রাকৃত গল্প ছিল। তার মধ্যে ছিল ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, জীবন ও মৃত, এবং এই জীবন মৃতের অন্যতম বিখ্যাত চরিত্র হচ্ছে কাদম্বিনী, যেটা আমরা দেখি যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই বিখ্যাত চরণটি হচ্ছে কাদম্বিনীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের রবীন্দ্রনাথের যে ছোট গল্প, এই ছোট গল্পগুলোর থেকে আপনারা যেটা পড়বেন সেটা হলো কয়েকটি ছোট গল্পের বিষয়বস্তু আপনারা পড়তে হবে। তার মধ্যে রয়েছে সমাপ্তি, এক রাত্রি, নষ্টনীড়, হৈমন্তী, পোস্টমাস্টার, শাস্তি, জীবন ও মৃত, ক্ষুধিত পাষাণ। তাহলে এই যে যেগুলো আমি বৃত্ত দিয়ে আপনাদেরকে দাগিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে জাস্ট আপনারা একটু মূল বিষয়বস্তু একটু পড়ে নেবেন, কারণ এই ছোট গল্পের মূল বিষয়বস্তু আপনারা হয়তো পড়ে এসেছেন অনার্সের মধ্যে। এই কারণে হচ্ছে আমি এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণটা নিয়ে এসে যাই। যেটা আপনাদের লাগবে সেটা হলো ছোট গল্পগুলোর ধরন, অর্থাৎ কোনটা প্রেম সম্পর্কিত গল্প, কোনটা সমাজ সম্পর্কিত গল্প, কোনটা অতিপ্রাকৃত গল্প, এই ধরনগুলো আমরা নিয়ে এসেছি। রবীন্দ্রনাথের প্রবন্ধ গ্রন্থ। তাহলে রবীন্দ্রনাথের প্রথম যে সংকলনকৃত প্রবন্ধ সেটা ছিল বিধির বিবিধ প্রসঙ্গ। এছাড়াও তার আরো কিছু প্রবন্ধ সংগ্রহ যেগুলো আমাদের অনার্সের মধ্যে পড়ানো হয়, যেমন কালান্তর। এই কালান্তরের মধ্যে তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে যে ধরনের সমস্যার উদ্ভব হয় সেই উদ্ভব বিষয়ক প্রবন্ধের সংকলন ছিল কালান্তর প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও পঞ্চভূত, যেটা সাধনা পত্রিকায় পঞ্চভূতের ডায়েরি নামে প্রকাশিত হয়, এবং বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, সভ্যতার সংকট, এগুলো ছিল রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তাহলে আমাদের জাস্ট এগুলো নামগুলো একটু মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী, আমরা রবীন্দ্রনাথের কিছু ভ্রমণ কাহিনী নিয়ে দেখি, যেমন ইউরোপ প্রবাসী পত্র, এটা ছিল তার প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী, যেটা চলিত ভাষায় তিনি রচনা করেন। এছাড়াও রয়েছে ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাভা যাত্রীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি এবং পারস্য, এগুলো ছিল রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থের মধ্যে আমরা দেখি তার জীবন স্মৃতি, যেটা তিনি 25 বছর বয়সকালীন সময় পর্যন্ত ঘটনা বর্ণিত করা হয়েছে, এবং আমাদের যে আজকের যে লেকচারটা জীবন স্মৃতি থেকে অনেক কিছু সংগৃহীত করা হয়েছে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির মধ্যে অনেক কিছু সংগৃহীত করা হয়েছে, যেটা আমাদের আজকের লেকচার অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে তার ছেলেবেলা। রবীন্দ্রনাথের পত্রিকা সম্পাদনায় রবীন্দ্রনাথ নামে আমরা নিয়ে এসেছি, যেমন রবীন্দ্রনাথের প্রথম যে পত্রিকা সেটা হলো সাধনা পত্রিকা, তিনি সাধনা পত্রিকার সাথে প্রথম কাজ করেন। এছাড়াও তিনি ঠাকুর পরিবার থেকে প্রকাশিত ভারতী পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন, এবং তিনি বঙ্কিমের প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকার সাথেও জড়িত ছিলেন। এই পত্রিকাকে তিনি আধুনিক বঙ্গ সাহিত্যের প্রভাত সূর্য বলে অভিহিত করেন। তাহলে যদি প্রশ্ন করা হয় আধুনিক বঙ্গ সাহিত্যের প্রভাত সূর্য বলা হয় কোন পত্রিকাকে, বা রবীন্দ্রনাথ কোন পত্রিকাকে আধুনিক বঙ্গ সাহিত্যের প্রভাত সূর্য হিসেবে আখ্যায়িত করেন, উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকা। তাহলে মনে রাখবেন যে রবীন্দ্রনাথ প্রথম যে পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন সেটা ছিল সাধনা পত্রিকা, আর রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের ভারতী পত্রিকারও সম্পাদক প্যানেলে যুক্ত ছিলেন। এছাড়া বঙ্গদর্শন পত্রিকার সাথেও তার নিয়মিত কাজ করতেন।
তো আজকে আমাদের তথ্যসূত্র অর্থাৎ আজকের লেকচারটা আমরা যেখান থেকে নিয়ে এসেছি, যেখান থেকে আমরা গ্রহণ করেছি, আপনারা হয়তো মাহবুল হকের যে বইটা, এই বইটারে অনেকেই সমালোচনা করেছেন, কিন্তু আমাদের যে জাতীয় বিশ্ব অর্থাৎ সহজভাবে যদি আপনি সাহিত্যটাকে বুঝতে গেলে মাহবুল হকের এই বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এরপরও আমি হচ্ছে লেকচারটা সাজানোর জন্য আরও কিছু বই পড়তে হয়েছে। তার মধ্যে ছিল রবীন্দ্র জীবনী প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এখান থেকেও আমরা যে ইতিহাসগুলো, আমাদের যে রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থের যে ইতিহাস, সে কাব্যগ্রন্থের যে পর্যায়গুলো, এটা আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বই থেকে নিয়ে এসেছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রবীন্দ্র কাব্য প্রবাহ, যেটা প্রমোদনাথ বিশির লেখা। এখান থেকে আমরা রবীন্দ্রনাথের যে চরিত্রগুলো বিশ্লেষণ, সেই চরিত্রগুলো নিয়ে এসেছি। এছাড়াও কবি রবীন্দ্রনাথ, রবি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা রবি রশ্মি এবং সংস্কৃতের কথা মোতার হোসেন চৌধুরী, এই সকল সংকলন থেকে জাস্ট আমরা কিছু কিছু অল্প অল্প বিষয় নিয়ে এসেছি। তারপর হচ্ছে যে আবু হেনা মুস্তফা কামালের আমাদের বাংলা সাহিত্যের মধ্যে একটা উত্তরাধিকার যে পত্রিকা, বাংলা সাহিত্যের বাংলা একাডেমি প্রণীত, সেখানে বক্তৃতামালার মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা বলা ছিল, সেখান থেকে আমরা কিছু সংকলন করেছি। সেখান থেকে আপনারা এই দুইটা বই, প্রমোদনাথ বিশি এবং রবীন্দ্র জীবনী প্রথম ও দ্বিতীয় খণ্ড, প্রভাত কুমার মুখোপাধ্যায় ও প্রমোদনাথ বিশি, এই দুইটা বই আপনারা চাইলে পড়তে পারেন। এখান থেকে আপনারা রবীন্দ্রনাথ সম্পর্কে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্র কাব্য প্রবাহ বইটা। এখান থেকে আপনারা রবীন্দ্রনাথ সম্পর্কে ডিপ যে বিষয়গুলো আপনারা হয়তো লেকচারের মাধ্যমে যদি আপনারা উপকৃত না হন, আপনারা এখান থেকে পড়ে আসতে পারেন। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে এতটুকুই ছিল। এরপরে যদি আপনাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথম যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো আপনারা বলেছেন যে আরও একটু ডিপ থেকে নিয়ে আসার জন্য, লেকচার শিটটাকে সমৃদ্ধ করার জন্য। তো আমি লাইভ এমসির সাথে কথা বলে তাদেরকে জানালাম যে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো যখন শেষ হবে, শেষের পরে আমি হচ্ছে একটা সাপ্লিমেন্টারি একটা পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করব, যেটা লাইভ এমসিকিউর আপনারা এখান থেকে পিডিএফ সেকশন থেকে পাবেন। ওই সাপ্লিমেন্টারি পিডিএফ এর মধ্যে আমাদের যে, এটা খুব শীঘ্র আমি দিয়ে দিব, এই সাপ্লিমেন্টারি পিডিএফ এর মধ্যে আপনারা এখানে যে বিষয়গুলো আমাদের এক্সক্লুডেড ছিল, ওই বিষয়গুলো আশা করি চলে আসবে। তো আপনারা যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু যদি জানার বা প্রশ্ন যদি থাকে, আপনারা অবশ্যই জানাবেন। আমাদের আজকের লেকচার ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।